আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস এর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত আমরা পটভূমি পড়ব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মনোযোগ দিয়ে তুমি ক্লাস করো তাহলে এখান থেকে মোটামুটি তুমি ২ থেকে ৩ নম্বরের মতো কমন পাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। আমি আশা করব তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবা। এখানে আরেকটা জিনিস, যে কোনো কিছু নোট করার কোনো প্রয়োজন নেই। তোমাকে আমরা ক্লাসের পরে আমরা পিডিএফ দিয়ে দিব, আর তোমরা সবাই বই কালেক্ট করে নেবা। তো বইয়ের মধ্যে যে তোমরা কোরিয়ার জনিত সমস্যাগুলো হচ্ছে, সমস্যাগুলো সলভ করা হবে দ্রুতই। তোমরা বই অর্ডার করলে মোটামুটি বইয়ের মধ্যে তুমি তোমার মোটামুটি সব কিছু পেয়ে যাবে। এখানে যা কিছু আছে তুমি বইয়ের মধ্যে দাগায় পড়বা, কারণ শেষ দিকে তোমার পক্ষে এটা পসিবল হবে না যে স্লাইডগুলো আবার পড়া। তো শেষ দিকে তুমি ডিভাইসের বদলে তুমি মূলত বই থেকে রিভিশন দেওয়া তোমার জন্য সহজ হবে। এই জন্য আমি সবাইকে বলবো তোমরা একটু বইগুলো কালেক্ট করে ফেলবা। এটা তোমার জন্য ভালো হবে। গতকালকে ক্লাস আমরা যেখানে শেষ করছিলাম সেটা ছিল ১৯৪৭ সালের ১৪ আগস্ট এবং ১৫ আগস্ট। আমরা দুটো আলাদা স্বাধীন দেশ, যদিও তাদের সংবিধান রচনা করা হয় নাই, তারা ছিল ডোমিনিয়ন। তাইলে ১৪ আগস্ট পাকিস্তান আর ১৫ আগস্ট তোমার ভারত, দুটো স্বাধীন দেশ আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে স্বাধীন দেশের কি অবস্থা। পাকিস্তান নামক একটা দেশের জন্য যে এত আন্দোলন করলো, মুসলিম লীগ অনেক আন্দোলন করছে পাকিস্তান আলাদা দেশ পাওয়ার জন্য, সে দেশটা কি অবস্থা আমরা একটু দেখি। তখন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটো মিলে পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। তাহলে স্বভাবতই একটা প্রশ্ন আসে যে পাকিস্তানের সরকারি ভাষা বা রাষ্ট্রভাষা, সরকারি কাজকর্মের জন্য কোনটাকে ভাষা হিসেবে সিলেক্ট করা হবে। এই প্রশ্ন দেখা গেল যে পশ্চিম পাকিস্তানের নেতারা তারা চাইলেও উর্দু হবে পাকিস্তানের সরকারি ভাষা বা রাষ্ট্রভাষা। তো উর্দু যদি সরকারি ভাষা বা রাষ্ট্রভাষা যদি হয়, তাইলে সেক্ষেত্রে বাংলা ভাষাভাষী যে জনগণ তারা কিন্তু সরকারি চাকরি বাকরি বা সরকারি কাজে তাদের কিন্তু প্রভাব কমে যাবে, বা সরকারি চাকরি পাইতেও তাদের সমস্যা, কারণ তারা তো আর উর্দু মিডিয়ামে পড়াশোনা করে নাই বা তাদের ভাষা উর্দুও না। যদিও মেজরিটি মানুষের ভাষা হচ্ছে বাংলা, তার স্বভাবতই বাংলা কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার কথা। কিন্তু দেখা গেল পশ্চিম পাকিস্তানের যারা নেতা তারা বললেন না, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। মুসলিম লীগের সবচেয়ে বড় নেতা যিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, উনি যখন বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন এটা কিন্তু পূর্ব পাকিস্তানের লোকজন মানে পূর্ব বাংলার মানুষজন মেনে নিল না। তো যেহেতু মেনে নিল না, তাহলে এখানে আমরা দুটো ফ্রন্টে আন্দোলন করা হবে, একটা কালচারাল ফ্রন্টে, একটা রাজপথে। তো কালচারাল ফ্রন্টে আন্দোলন করার জন্য আমাদের কিছু অর্গানাইজেশন লাগবে, তাই না? তাহলে আমরা ভাষার প্রশ্নে প্রথম যে সাংস্কৃতিক সংগঠনটা বানালাম তার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস এটা ভাষার দাবিতে প্রতিষ্ঠিত প্রথম সাংস্কৃতিক সংগঠন। কয় তারিখ হয়েছে? ১ অথবা ২ সেপ্টেম্বর। এখন তুমি বলবা যে ভাই ১ অথবা ২ সেপ্টেম্বর দুইটা কেন রাখছেন? কারণ তুমি কিছু বইয়ের মধ্যে পাবা ১ সেপ্টেম্বর, কিছু বইয়ের মধ্যে পাবা ২ সেপ্টেম্বর। এই জিনিসগুলো কেন হয়েছে? কমিটিগুলো সাধারণত হয়েছে তোমার ধরো রাত ১০টার পরে মিটিংয়ে বসতো, কমিটি হইতে তোমার রাত ১২টা বেজে গেছে। তো কোনো পত্রিকায় পরদিনের পত্রিকা ছাপা হয়েছে যে ২রা সেপ্টেম্বর, কোথাও ১লা সেপ্টেম্বর। হ্যাঁ, এই জন্য তোমরা কোনো বইতে ১লা সেপ্টেম্বর, কোনো বইতে ২রা সেপ্টেম্বর পাবা। তবে অপশানের মধ্যে কখনো ১ এবং ২ একসাথে থাকবে না, কারণ এটা সবাই জানে। তো তাহলে অপশান ১ থাকলে ১, ২ থাকলে ২, দুইটা কারেক্ট, এক এক বইতে এক এক রকম পাবা। এই তমুদ্দুন মজলিসের সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। জনগণকে ভাষার দাবিতে সচেতন করার জন্য ওনারা একটা বই বের করেন। বইটার নাম হলো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এটা একটা পুস্তিকা, ছোট একটা বই। লেখক তিনজন, কে কে? অধ্যাপক আবুল কাশেম, ডক্টর কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এই বইয়ের লেখক নন কে? তাহলে অধ্যাপক আবুল কাশেম উনি থাকবে অপশানে, কাজী মোতাহার হোসেন থাকবে, আবুল মনসুর আহমদ থাকবে। অন্য একটা অপশান দিয়ে দিল। এখন আসো আমরা সাংস্কৃতিক ফ্রন্টে তো আমরা একটা সংগঠন বানালাম, চলো আমরা এখন রাজপথে আন্দোলন করতে হবে। প্রথমে আমরা একটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বানালাম, খুব ছোটো করে প্রথম পর্যায়ে। তাহলে মাত্র একটা দেশ কিন্তু এখন স্বাধীন হয়েছে আগস্ট মাসে। তাহলে সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা আমরা প্রথম সাংস্কৃতিক সংগঠন বানাই ফেললাম।
তার পরের মাসে, তার মানে অক্টোবরে, 1 অক্টোবর 47 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বানানো হলো। এটা আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া। এটা ছোট পরিসরে, আমরা একটা বড় করে একটা বানাবো। 2 মার্চ 1948 সাল আমরা এটাকে আর একটু বড় করলাম, সব দলের লোকজনকে অ্যাড করলাম, এখানের মধ্যে অ্যাড করলাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে 47 সালে যেটা বানাচ্ছে সেটা হচ্ছে 1 অক্টোবর, আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া। আর 2 মার্চ 1948 যেটা বানালাম এটা হচ্ছে শামসুল আলমকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের আসলে পরীক্ষায় এই যে সালগুলা কেন দেয়? ওই যে বললাম, এখানে 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্য থেকে পিএসসিকে 3,94,000কে বাদ দিতে হবে, 5 থেকে 6 হাজারকে টিকানো লাগবে। তো বাদ দেওয়ার জন্য তখন এরকম সাল প্রশ্ন করে সে কি করতেছে, সে কি বলতেছে, বাদ দিয়ে ফেলতেছে। বাকি 6 হাজারকে লিখিত পরীক্ষা নেয়। ওই লিখিতটা আসলে বিসিএস এর মেইন পরীক্ষা। যেহেতু এটি স্পেশাল বিসিএস, এখানে লিখিত পরীক্ষা 9 নম্বর লিখিত পরীক্ষা নাই, তুমি এখানে এমসিকিউ পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে যাবা। এই জন্য আমাদের সাল তারিখ মুখস্থ করা লাগে। সাল তারিখ যদি তুমি মুখস্থ না করতে চাও বা তোমার মনে যদি না থাকে, টেনশন করার কিছু নাই। অনেকে আছে এরকম সাল তারিখ মনে থাকে না, দুই একটা তো মনে থাকে। পরীক্ষা হয়তো তোমার 2-3টা সাল তারিখ আসতে পারে বা 3-4টা সাল তারিখ আসতে পারে, সেখান থেকে তুমি হয়তো একটা বা দুটা পারলা, বাকি দুটা পারলা না। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, সাল তারিখ উপরে এত জোর দেওয়া দরকার নাই। তো এখন এত কমিটি যে বানাইলাম, কমিটি কী করলাম আমরা দেখি। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন যে কমিটি বানালাম আমরা, সেই কমিটির আহ্বানে 11ই মার্চ হরতাল পালিত হয়। তাহলে তোমার এই হরতালে তোমার শামসুল হক, অলিহাত, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব অনেকেই গ্রেপ্তার হন। পরবর্তীতে এই 11 মার্চ 1948 সালকে স্মরণ করার জন্য 49, 50, 51 সালে এই 11 মার্চকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। পরে আমরা 52 সালের পর থেকে আমরা 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করব। তাহলে প্রথমে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হইতো 11ই মার্চ। আসো এখানে আমরা, তাহলে 11 মার্চ এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন হলো। ওই দিন তোমার হচ্ছে যে পুলিশ পুলিশ তোমার নেতাদেরকে গ্রেফতার করলো। তো জিন্না, সে অনেক বড় নেতা, সে আসবে পূর্ব পাকিস্তানে। তো জিন্নার আগমন উপলক্ষে এখানে পূর্ব পাকিস্তানের যে সরকার, তারা রাজনীতিবিদদের বললো যে জিন্না যেহেতু বড় নেতা, সে আসবে, তো এখন ওনার আগমন উপলক্ষে কোনো প্রোটেস্ট বা কিছু করার দরকার নাই, যে আসেন আমরা একটু সমঝোতা করি। তখন একটা 8 দফা চুক্তি করা হয়। সেই চুক্তির অত ডিটেলস আমরা যাবো না এখানের মধ্যে। তো ছাত্রদেরকে আশ্বাস দেওয়া হয়, নেতাদেরকে আশ্বাস দেওয়া হয় না, জিন্না আসলে ঘোষণা দিয়ে দিবে যে এখানের মধ্যে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে এটাকে ঘোষণা দেওয়া হবে। তো 21 মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্না যখন রেসকোর্স ময়দানে উনি যখন ভাষণ দেন, উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন জনগণ এটা কোনোভাবে মেনে নেয় না। 24 মার্চ উনি ঢাকার কার্জন হলে সেম কথাটা বলে, জনগণ এটা কোনোভাবে মেনে নেয় না। ভাষার দাবিতে আস্তে আস্তে এখানে তাহলে আন্দোলন শুরু হয়ে যায়। 48 সালের পরে তুমি জিন্নাকে আর কোথাও দেখবা না, 48 সালে উনি মারা যান। তো 48 সালের পরে জিন্নাকে আমরা কোথাও পাবো না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তোমার জিন্নার মাতৃভাষা কিন্তু উর্দু না। উর্দুতে কথা বলতে খুব অল্প সংখ্যক মানুষ, 5 থেকে 6%। জিন্না নিজেরও মাতৃভাষা উর্দু না। তাহলে উর্দু নিয়ে কেন কনসার্ন ছিল? ইন্ডিয়াতে যেরকম হিন্দি হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেহেতু ইন্ডিয়ার অনেকগুলো প্রদেশ, তো অনেকগুলো প্রদেশের মানুষ কীভাবে এটা নিজেদের মধ্যে যোগাযোগ করবে, তাহলে ওর একটা ভাষা ঠিক করছে হিন্দি। হিন্দিতে সবাই এক প্রদেশ আরেক প্রদেশের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে মোহাম্মদ আলী জিন্নারা, যদিও তার মাতৃভাষা উর্দু ছিল না এবং উর্দু পাকিস্তানে খুব অল্প সংখ্যক মানুষ বলতো, তাহলে ওরা ঠিক করলো যে উর্দুকে কিছুটা মুসলমানি ভাষা হিসাবে মনে করা হইতো। কারণ ওই যে ফেকা শাস্ত্রের যে কিতাব, অধিকাংশ কিতাব ফার্সি থেকে উর্দুতে ট্রান্সলেট করা হয়েছে। হ্যাঁ, তো উর্দুকে ভাবা হইতো কি এটা কিছুটা মুসলমানি ভাষা হিসেবে ওরা মনে করতো। তাহলে পাকিস্তানের যতগুলো প্রদেশ ছিল, তারা নিজেদের মধ্যে কোন ভাষা যোগাযোগ করবে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে তারা ভাবলো যে উর্দু দিলে মনে সুবিধা হবে। কিন্তু তারা এটা চিন্তা করলো না যে এখানে পূর্ব বাংলায় এখানে উর্দু তো এখানে কোনো কমন ভাষা না, এখানে উর্দুভাষী লোকজন তো নাই বললেই চলে, নাই একদমই, তাই না? 1% হবে না, 1%-এরও কম। তাহলে ওরা পূর্ব বাংলার মানুষজনের কোনো সমস্যা চিন্তা করলো না। আসলে দিন শেষে যেটা হয়, রাজনীতিবিদরা যখন সিদ্ধান্ত নেন, তখন বেশিরভাগ সময় সাধারণ মানুষের কোনো কথা ভাবেন না। তাহলে এই যে পাকিস্তান নামক নতুন একটা রাষ্ট্র বানানো হলো, মানুষ প্রথমে হোঁচট খাইলো। মানুষ চিন্তা করলো ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরে প্রথম 1-2 মাসের মধ্যে হোঁচট খাইলো। যে যে মানুষ চিন্তা করছে
সেভাবে দেখা গেল যে সাধারণ মানুষের কোনো কথা এখন আর শোনা হচ্ছে না। ভাষার দাবিতে আমরা তাহলে এখন আমাদের পূর্ব বাংলার মানুষজনের কিছু উদ্যোগ দেখব। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি চিন্তা করলেন পূর্ব পাকিস্তানে একটা সাহিত্য সম্মেলন করা উচিত, যেখানে সব সাহিত্যিকদেরকে ডাকা হবে এবং সেখানে বাংলা ভাষা কেন একটা রাষ্ট্রভাষা হওয়া উচিত এটার পক্ষে বিভিন্ন প্রস্তাব এখানে উত্থাপন করা হবে। তো এটা একটা বড় সম্মেলন ছিল। এটা হচ্ছে 1948 সালে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি 1949 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এটা সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি এটা আহ্বায়ক ছিলেন এবং এই সম্মেলনটা উদ্বোধন করেন পূর্ব বাংলার স্বাস্থ্যমন্ত্রী হাবিবুল্লাহ বাহার। পশ্চিম পাকিস্তানের যে বড় নেতা যারা ছিল মুসলিম লীগের, তারা কিন্তু পূর্ব বাংলার মানুষজনকে মনে করতো যে এরা কিছুটা হিন্দুয়ানি, বা বাঙালিদেরকে এরা মনে করতো এরা কিছুটা হিন্দুয়ানি, যেহেতু এখানে এরা হিন্দু কালচার থেকে আসছে, হ্যাঁ, মানে সাচ্চা মুসলমান যেটাকে, এটা কোনোভাবে মনে করতো না। অথচ পাকিস্তান আন্দোলনে কিন্তু পূর্ব বাংলার মানুষজনের অবদান কিন্তু কম ছিল না। আমরা যে সরোয়ার্দিকে যদি বলি বা শেখ মুজিবুর রহমান, এখানে কারো অবদান কিন্তু কম ছিল না। তাহলে পাকিস্তান আন্দোলনের জন্য ওনারা এত ত্যাগ, এত কিছু করার পরও কিন্তু ভাবা হইল কি, যে পূর্ব বাংলার মানুষজন ওরা একটা হিন্দুয়ানি, যে ওরা সাচ্চা মুসলমান না, ওরা হচ্ছে পিওর মুসলমান না, হ্যাঁ, প্রকৃতি ইমানদার না, এই টাইপের ভাবা হলো যে ওরা সেকেন্ড ক্লাস মুসলমান, হ্যাঁ, আর ওরা হচ্ছে ফার্স্ট ক্লাস মুসলমান। তো যেহেতু এরা খুব ফার্স্ট ক্লাস মুসলমান না, তাহলে এদের ভাষাটাকে একটু মডিফাই করতে হবে, যে ভাষাটাকে, এই বাংলা ভাষাটাকে আরবি হরফে তোমার আম, লেখা যায় কিনা। এটা হচ্ছে ওরা একটা প্রস্তাব করে মাওলানা আকরাম খাঁকে, ওরা কমিটি সভাপতি করে একটা পূর্ব বাংলা ভাষা কমিটি বানায়। পূর্ব বাংলা ভাষা কমিটি, পূর্ব বাংলা ভাষা কমিটির দায়িত্ব ছিল যে আরবি হরফে বাংলা ভাষা প্রচলন করা যায় কিনা এটা। মাওলানা আকরাম খাঁ উনি মতামত দেন যে না, এটা আসলে পসিবল না, আরবি হরফে বাংলা ভাষা এটা তো সম্ভব না, তাই না? তখন আরবি হরফে লিখলে আমরা কমিটি কি বলতাম? আমরা বলতাম কমিটি, হ্যাঁ, কারণ আরবি তো টি বলে কিছু নাই, তাহলে তে, তো আমরা কমিটিকে কমিটি বলতাম। তো ওরা বললো যে না, এটা পসিবল না। এবং এটার পক্ষে তোমার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু উনি খুব ওনার তীব্র ওনার ওনার মতামত ব্যক্ত করেন। উনি বলেন যে সব ভাষা তো এটা আল্লাহ পাকের সৃষ্টি, ভাষার মধ্যে তো কোনো হিন্দুয়ানি নাই, হ্যাঁ, যে ভাষা তো সব আল্লাহ সৃষ্টি করছে, তাহলে ওরা যেটা ভাবতেছে যে এটা হিন্দুয়ানি ভাষা, তো হিন্দুয়ানি ভাষাগুলোতে আসলে কিছু নাই, হ্যাঁ। তো এখানের মধ্যে আমরা তখন বড় নেতা যারা ছিল তাদের একটু নামগুলো জানা লাগবে। ভাষা আন্দোলনের প্রথম দিকে 1948 সালে পাকিস্তান প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী। জিন্নার পোস্ট কি ছিল? উনি ছিল গভর্নর জেনারেল। তাহলে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী। আর ভাষা আন্দোলনের প্রথম দিকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন ছিল মুসলিম লীগের। তাহলে খাজা নাজিমুদ্দিন, সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, ওনারা একটা দলেই ছিলেন, হ্যাঁ। কিন্তু যখন পাকিস্তান যখন স্বাধীন হইল, তখন এই খাজা নাজিমুদ্দিন আর মাওলানা আকরাম খাঁ ওনারা বললো ওনারা একটু বেশি মুরব্বিগিরি করতেছিলেন। তখন সেখানে সোহরাওয়ার্দী বা আবুল হাশিম খান, তো ওনাদের নেতৃত্বে যে প্রোগ্রেসিভ অংশটুকু ছিল মুসলিম লীগের, ওনারা মনে করলো যে যে আমাদেরকে গণা হচ্ছে না। তখন ওনারা ডিফারেন্ট আরেকটা রাজনৈতিক দল করে, যেটার কথা আমরা সামনে পড়ব। তাহলে মুসলিম লীগ থেকে ভাগ হয়ে তারা আওয়ামী মুসলিম লীগ করেন, সেটা আমরা সামনে আসব। এই হলো সে খাজা নাজিমুদ্দিন। তাহলে উনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। এই খাজা নাজিমুদ্দিনকে আমরা ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 52 সালে গিয়ে পুরো পাকিস্তানের আমরা প্রধানমন্ত্রী হিসেবে পাবো। মুখ্যমন্ত্রী মানে কি, যে এখানে প্রাদেশিক, ধরো তুমি ইয়ে করতে পারো যে ইন্ডিয়াতে কি, ওখানের মধ্যে এখন ধর মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর পুরো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, হ্যাঁ, এইভাবে তুমি চিন্তা করতে পারো আর কি। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ও যে খাজা নাজিমুদ্দিন, সে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে, আর নুরুল আমিন হচ্ছে এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, হ্যাঁ। এই খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তাহলে সে 48 সালে ছিল বাংলার মুখ্যমন্ত্রী, 52 সালে সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। আর নুরুল আমিন, সে 52 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিল। তো আমরা ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে আসছি 31 জানুয়ারি 1952। এখন আগের কমিটিটাকে আমরা একটু ভেঙে এখানে মুরব্বীদেরকে আমরা এখানে নিয়ে আসবো। তাহলে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যার আরেকটা নাম রাষ্ট্রভাষা কর্মী পরিষদ। তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আর একটা নাম হলো রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গড়ে তোলা হয়। এখানে
তাহলে কাজী গোলাম মাহবুব হলেন আহ্বায়ক, মুরব্বীদেরকে নিয়ে আসছে এখানের মধ্যে। আর এখানের মধ্যে যে সভা হয়, সে সভায় সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। তাহলে এতক্ষণ যে কমিটিগুলো পড়লাম, রাষ্ট্রসভার সংগ্রাম পরিষদ প্রথম পর্যায়ে 1 অক্টোবর 1947 নুরুল হক ভূঁইয়া ছিলেন আহ্বায়ক। দ্বিতীয়বারের মতো গঠন করলাম আমরা 48 সালে 2রা মার্চ রাষ্ট্রসভার সংগ্রাম পরিষদ, দ্বিতীয়বারের মতো, হ্যাঁ, যেটার নাম ছিল সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা হলো শামসুল আলমের, উনি ছিলেন আহ্বায়ক। আর এদের অবদান কি ছিল? তারা 11 মার্চ তারা হরতাল করে এবং সেখানের মধ্যে অনেকে গ্রেপ্তার করা হয়, তার ফলে 11 মার্চের রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করা হয়। পূর্ব বাংলা ভাষা কমিটি সভাপতি ছিল মাওলানা আকরাম খাঁ। ওনাদের কাজ ছিল, ওনাদেরকে বলছিল যে আরবি হরফে বাংলা লেখা যায় কিনা তা সম্ভবত যাচাই করার জন্য। আর একটা কমিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি, 1950 সালে ফর্ম ছিল, যার আহ্বায়ক ছিলেন আব্দুল মতিন, ওনার নাম ভাষা মতিন হিসেবে উনি পরিচিত। আর সর্বশেষ আমরা যেটা ফর্ম করলাম, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি, আরটা নাম রাষ্ট্রভাষা কর্মী পরিষদ, যেটা 52 সালের 31 জানুয়ারি ফর্ম হয়। এটা আহ্বায়ক হচ্ছে কাজী গোলাম মাহবুব। তাহলে এত বড় কমিটি যে করলাম, তাহলে কমিটি কার্যক্রম করবো আমরা ফেব্রুয়ারি মাসে। এখন চলো আমরা ফেব্রুয়ারি মাসে চলে যাব। তো ভাষা দাবিতে চারিদিকে উত্তাল অবস্থা। ছাত্ররা ঘোষণা দেয় যে 21 ফেব্রুয়ারি সবাই এখানে বড় মিছিল বের করা হবে। নুরুল আমিন সরকার পূর্ব বাংলায় 21 ফেব্রুয়ারি থেকে জরুরি অবস্থা ঘোষণা করে, বলে কারফিউ, এখানে আমাদের কেউ, এখানে 41 দ্বারা কেউ এখানে কোনো মিছিল মিটিং কিছু করতে পারবে না। আওয়ামী মুসলিম লীগের কার্যালয়ে আবুল হাশিমের সভাপতিত্বে একটা মিটিং হয় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের। তো সেখানে 140 দ্বারা ভঙ্গ করা হবে কিনা এটা সবাই দ্বিমত দেখা দেয়। ছাত্ররা বলেন না, আমরা 140 দ্বারা ভঙ্গ করবো। মুরব্বীরা একটু সবসময় একটু পিছনে থাকে না, ছাত্র বলেন 140 দ্বারা আমরা ভঙ্গ করবো। 1952 সালের 21 ফেব্রুয়ারি দিবসটা ছিল বৃহস্পতিবার, বাংলা 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ। আমরা বলছিলাম তুমি ইংরেজি সাল থেকে 594 বিয়োগ করে দিলে বাংলা সাল পাবা, তাহলে 1952 থেকে 594 বিয়োগ করে দিলে তুমি এখানে বাংলা সাল পেয়ে যাবা। আমরা আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, যেটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে। ছাত্ররা সবাই এখানে জমায়েত হলো, সিদ্ধান্ত নিল তারা দর্জন দর্জন করে মিছিল বের করবে। সকাল 11টায় ছাত্রনেতা গাজীউল হকের সভাপতিত্বে একটা ঐতিহাসিক সভা শুরু হয়, যেখানে ছাত্রনেতা আব্দুল মতিন প্রস্তাব করেন আমরা দর্জন দর্জন করে আমরা মিছিল বের করব। সেই মিছিলে পুলিশ যখন গুলি চালায়, শহীদ হয় রফিক, জব্বার, বরকত, শফিউর সহ অনেকেই। দেখো, শফিউর কিন্তু 21 ফেব্রুয়ারি শহীদ হয় নাই, তো রফিক, জব্বার, বরকত ওই 21 ফেব্রুয়ারিতে শহীদ হন। পরদিন যখন একটা শোক র্যালি বের করা হয়, গণবিক্ষোভ বের করে, সেখানে পুলিশ আবার গুলি চালায়, সেখানে শফিউর রহমান শহীদ হয়। এছাড়াও আব্দুল আওয়াল, ওহিউল্লাহ, অজ্ঞাত বালক আব্দুর রহিম, আখতারুজ্জামান সহ ওনারা ভাষা আন্দোলনে শহীদ হন। ভাষা শহীদদের সবার সমাধি আজিমপুর কবরস্থানে। আমরা ভাষা শহীদদের নিয়ে একটু ডিটেলসে পড়ি। রফিক, বরকত, জব্বার, সালাম এবং শফিউরকে 2000 সালে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়। প্রশ্ন আসতে পারে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে, উত্তর হচ্ছে শহীদ রফিক। আর সর্বশেষ শহীদকে, সর্বশেষ শহীদ হচ্ছে আব্দুল সালাম, মারা যান 7 এপ্রিল। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে 7 এপ্রিল কীভাবে? 21 ফেব্রুয়ারি হচ্ছে যে উনি গুলিবিদ্ধ হলে এতদিন কেন লাগছে? আসলে এতদিন না, উনি কিন্তু শহীদ হন তোমার 24 বা 25 ফেব্রুয়ারির দিকে। প্রবলেম হচ্ছে আমাদের সরকারি যখন গ্যাজেট বের করা হয়, ওই গ্যাজেটে ভুলক্রমে এই সালটা, এই তারিখটা 7 এপ্রিল হিসেবে গ্যাজেট হয়ে যায়। পরবর্তীতে আমাদের আমলারা আসলে টাইম পান নাই, ওনারা সময় করতে পারেন নাই এই ডেটটা কারেকশন করার জন্য, ও 7 এপ্রিল হিসেবে এখন বাজারে এটা চলতেছে, বই পুস্তক এটা চলতেছে, কিন্তু এটা একটা ভুল তারিখ। সবচেয়ে কম বয়সে বাসা শহীদ হচ্ছেন শহীদ ওহিউল্লাহ, ওনার বয়স হচ্ছে 9 থেকে 10 বছর, তখন এরকমই ছিল। 21 হত্যাকাণ্ডের প্রতিবাদে 22 ফেব্রুয়ারি পূর্ববঙ্গের আইন পরিষদের সদস্য, মানে এমপি আর কি, মানে এখানের মধ্যে আমরা প্রাদেশিক পরিষদের সদস্য, ওর নাম আবুল কালাম শামসুদ্দিন, উনি ছিলেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক, উনি প্রথম পদত্যাগ করেন। 21 ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজ চত্বরে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়, ঢাকার বাইরে কিন্তু এটা, নাম ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। 23 ফেব্রুয়ারি পুলিশ এটি ঘুরিয়ে দেয়। ঢাকা চলে আসবো আমরা এখন। ঢাকা নির্মিত প্রথম শহীদ মিনার
তাহলে আমরা 23 ফেব্রুয়ারি 1952 ঢাকা নির্মিত প্রথম শহীদ মিনার বানাবো ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলের সামনে, এর উচ্চতা 10 ফুট। ডিজাইনার ডক্টর বদিউল আলম অথবা ডক্টর সাইদ হায়দার। তোমার অপশন যেটা থাকে সেটা তুমি হচ্ছে যে আনসার করবা। ওকে। 24 ফেব্রুয়ারি শহীদ শফিরের পিতা মাহবুবুর রহমান ঢাকায় নির্মিত প্রথম শহীদ মিনারটা উদ্বোধন করেন। এটা অনানুষ্ঠানিক একটা উদ্বোধন। এবং 26 ফেব্রুয়ারি মূলত আমাদের এই শহীদ মিনারটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন। এই দিন পুলিশ এবং সেনাবাহিনী আবারও শহীদ মিনারটা ঘুরিয়ে দেয়। পরবর্তীতে ঢাকায় কেন্দ্রীয় সর্বদলীয় কর্ম পরিষদ 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে আমরা 21 ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করব। তো চলো আমরা এখন শহীদদের স্মরণে, এই যে ওরা ঘুরিয়ে দিচ্ছে, সবকিছু তো চাইলে আসলে ঘুরিয়ে দেওয়া যায় না, তাই না? So, মানুষের হৃদয়ে শহীদদের যে অবস্থান, এটা তো ঘুরিয়ে দেওয়া যাবে না। আমরা শহীদদের স্মরণে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার বানাবো। এই কেন্দ্রীয় শহীদ মিনারটা উদ্বোধন করা হয় 1963 সালে 21 ফেব্রুয়ারি। শহীদ বরকতের মা হাসিনা বিবি এই শহীদ মিনারটা উদ্বোধন করেন। প্রশ্ন হচ্ছে এই শহীদ মিনারটার ডিজাইনারকে। এই শহীদ মিনার ডিজাইনার হচ্ছে হামিদুর রহমান এবং নবের আহমেদ। ওনারা দুজন হচ্ছে বর্তমান আমরা শহীদ মিনারটা দেখি এই শহীদ মিনারের ডিজাইনার। কোনো কোনো বইয়ের মধ্যে শুধুমাত্র হামিদুর রহমানের নাম আছে, কিন্তু আসলে তা না। ওনারা দুজনই হচ্ছে যৌথভাবে এটার ডিজাইনার। আম, ওনারা তখন একটা রিলেশনশিপে ছিলেন। তো পরবর্তীতে হামিদুর রহমান যখন নবর আহমেদকে বিয়ে যখন করলেন না, নবর আহমেদ তখন উনি ফ্রান্সে চলে যান। উনি আর এদিকে আসেন নাই। ওইদিকে বিয়ে শাদী করে ওইদিকে উনি স্থিত হয়েছিলেন। দীর্ঘদিন ওনার কোনো খবর ছিল না। তো উনি মোটামুটি খুব অভিমান করে উনি দেশ ছেড়েই চলে যায়। উম, তো এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে উম, কারো হৃদয়ে এভাবে আঘাত দেওয়াটা ঠিক না। হামিদুর রহমান নবর আহমেদের হৃদয়ে প্রচন্ড আঘাত দিয়েছিলেন। দেশের সর্বোচ্চ শহীদ মিনার, সর্বোচ্চ মানে কতটুকু উঁচা? উচ্চতা, হ্যাঁ, 21 ফুট উচ্চতা সর্বোচ্চ শহীদ মিনার। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এর স্থপতি হচ্ছে রবিউল হোসাইন। দেখো, এটা হচ্ছে এখানের মধ্যে আমাদের অনেকগুলো তোমার স্থাপত্য, সবগুলো পড়বো না। পরীক্ষার জন্য উম, মোটামুটি যেগুলো প্রয়োজনীয় ওরকম কিছু স্থাপত্য আমরা পড়বো। এটার নাম হচ্ছে অমর একুশ। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য হচ্ছে জাহানারা পারভিন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দুটো আমরা স্থাপত্য বললাম। একটা দেশের সর্বোচ্চ শহীদ মিনার, যার স্থপতি হচ্ছে রবিউল হোসাইন, এবং অমর একুশ স্থপতি জাহানারা পারভিন। ও যে বললাম তুমি একই রকম জিনিস কোরিলেট করার ট্রাই করবা। যখন তুমি জাহাঙ্গীরনগর পড়বো তুমি চিন্তা করবো যে আচ্ছা জাহাঙ্গীরনগরে কি কি আছে। একটা হচ্ছে সর্বোচ্চ শহীদ মিনার, হ্যাঁ, আরেকটা কি, আরেকটা হচ্ছে অমর একুশ। এভাবে মিলে মিলে পড়বা, তখন তোমার মনে থাকবে। মোদের গরব, এখানে সবার শহীদদের ভাস্কর্য আছে। এটা স্থপতি অখিল পাল, অবস্থান বাংলা একাডেমি চত্বরে। এটির নাম হচ্ছে জননী ও গর্বিত বর্ণমালা। পরিবারের দিকে যদি কেউ যেয়ে থাকো তাহলে মৃণাল হকের এই স্থাপত্যটা তোমরা দেখবা। একুশে জাদুঘর কোথায় অবস্থিত? এটা বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় অবস্থিত। উদ্বোধন করতে লাগবে না, এটা কোথায় অবস্থিত জাস্ট। ভাষা আন্দোলন ভিত্তিক কিছু চলচ্চিত্র আমরা পরিচলো। জহির রায়হানের জীবন থেকে নেয়া, আর জহির রায়হানের একটা ডকুমেন্টারি লেট দেয়ার বি লাইট। তাইলে এই দুটো, জহির রায়হানের একটা জীবন থেকে নেয়া, একটা লেট দেয়ার বি লাইট, পরীক্ষা আসতে পারে লেট দেয়ার বি লাইটের পরিচালককে, আসতে পারে জীবন থেকে নেয়ার পরিচালককে, পরীক্ষা আসতে পারে নিচের কোনটি জহির রায়হান নির্মিত, এরকম অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তো এখন এই যে 21 দাবিতে 21 ফেব্রুয়ারিতে আমাদের যে ভাষা শহীদ, চলো তাদের স্মরণে আমরা এখন কি কি করতে পারি, সরকারি স্বীকৃতিগুলো আমরা একটু দেখি। তো ওই দিনে যুক্তফ্রন্ট সরকার সরকার ক্ষমতা আসছে। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতা আনার প্রক্রিয়াটা আমরা সামনে পড়ব। 9 মে 1954 বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয়। তো 9 মে 1954। 3রা ডিসেম্বর 1955 সালে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলা একাডেমি গড়ে ওঠে, যে বাংলা ভাষার গবেষণার জন্য আমরা একটা প্রতিষ্ঠান বানালাম। 1956 সালে 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পুরো পাকিস্তান করা হয়। পাকিস্তানের প্রথম সংবিধান পাশ করার আগ পর্যন্ত নাম ছিল পূর্ব বাংলা, এরপর নাম হয়ে গেল পূর্ব পাকিস্তান।
ওকে, পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো শাসক গোষ্ঠী সবসময় তোমাকে যে একটু দেরিতে বুঝে, তাই না? ওরা যদি আগে যদি বুঝতো, তাহলে এত প্রাণের তো আসলে এখানে ক্ষতি হতো না। তাহলে এত প্রাণের বিনিময়ে পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা জায়গা করে নিল। তো যে বাংলা একাডেমি আমরা পড়লাম, এই বাংলা একাডেমির মূল উদ্যোক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমি কেন হলো? এটা বাংলা ভাষা ও সাহিত্য চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত। এটা হচ্ছে ভাষা আন্দোলনের ফলে গঠিত প্রথম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হচ্ছে 3রা ডিসেম্বর 1955। যুক্তফ্রন্ট সরকার মূলত এটা গঠনের প্রস্তাব পাশ করে। বাংলা একাডেমির মূল যে অডিটোরিয়াম, তার নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন। বাংলা একাডেমির প্রথম পরিচালককে, বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছে ডক্টর এনামুল হক। প্রথম সভাপতি মাওলানা আকরাম খা। আর প্রথম মহাপরিচালক ডক্টর মাজারুল ইসলাম, মানে আমরা যেটাকে ডিরেক্টর জেনারেল বলি, ডিজি বলি। তার প্রথম ডিজি হলো ডক্টর মাজারুল ইসলাম, প্রথম সভাপতি মাওলানা আকরাম খা এবং প্রথম পরিচালক হচ্ছে ডক্টর এনামুল হক। আমাদের লাগবে প্রথম নারী মহাপরিচালককে, ডক্টর নীলিমা ইব্রাহিম। আসলে বর্তমান সভাপতিকে, বর্তমান সভাপতির নাম হচ্ছে অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাশেম ফজল হক। আর বর্তমান মহাপরিচালক হচ্ছে ডক্টর মোহাম্মদ আজম। বাংলা একাডেমি থেকে কয়েকটা পত্রিকা বের করা হয়। টোটাল 8টা পত্রিকা বাংলা একাডেমি থেকে বের করা হয়। এখানে সবগুলো পত্রিকার ছবি আছে, তুমি দেখে নিবা স্লাইড থেকে। তার মধ্যে ত্রৈমাসিক পত্রিকা হচ্ছে দুটো, বাংলা একাডেমি পত্রিকা এবং ধান শালিকের দেশ। তার মধ্যে ধান শালিকের দেশটা হচ্ছে ত্রৈমাসিক কিশোর পত্রিকা। তাহলে আমরা দুটো ত্রৈমাসিক পত্রিকা পেলাম। আর সৃজনশীল মাসিক হচ্ছে উত্তরাধিকার। এটা 6 মাস পর বের হয়, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা। বাংলা একাডেমিতে ওখানে আমাদের কিছু স্থান, নজরুল মঞ্চ, নজরুল চত্বর, সবগুলো বাংলা একাডেমিতে পরীক্ষা আসতে পারে যে নজরুল মঞ্চ, নজরুল চত্বর কোথায় অবস্থিত। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে এগুলো কেন আসে পরীক্ষায়? কারণ তুমি যে দেশের ক্যাডার হবা, তুমি দেশটাকে চেনো কিনা, দেশের কোথায় কি আছে তুমি জানো কিনা, এই জন্য এগুলো পরীক্ষা আসে। আসো অমর একুশে বইমেলা, আয়োজক বাংলা একাডেমি। আর অমর একুশে বইমেলার প্রতিষ্ঠাতা হচ্ছে চিত্তরঞ্জন সাহা। আর এই বইমেলাটার নাম আগে ছিল বাংলা একাডেমি বইমেলা, আর এটাকে অমর একুশে বইমেলা নামকরণ করা হয় 1984 সালে। ভাষা আন্দোলনের সাথে আমরা এখন আন্তর্জাতিক স্বীকৃতি এটা দেখে আসি, চলো। 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর 30তম সম্মেলনে, তুমি জানো ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটা সিস্টার অর্গানাইজেশন, ইউনেস্কোর 30তম সম্মেলনে প্যারিস অধিবেশনে প্রস্তাব করা হয় যেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এবং 2000 সালে বিশ্বব্যাপী 188টা দেশ সর্বপ্রথম এই দিনটা পালন করে। তো জাতিসংঘের সাধারণ পরিষদ ইউনেস্কোর এই ঘোষণাটা স্বীকৃতি দেয় 2002 সালে। ইউনেস্কো কিন্তু আগে স্বীকৃতি দিছে, ওকে, 99 সালে। তো ইউনেস্কোর স্বীকৃতিটাকে জাতিসংঘ স্বীকার করে নেয়, মানে মাদার অর্গানাইজেশন স্বীকার করে নিল। এখন জাতিসংঘ নিজে, মানে মাদার অর্গানাইজেশন নিজেও স্বীকৃতি দিবে, দেখি কি স্বীকৃতি দেয় আমরা। তো ইউনেস্কোকে তাদের অবদানের জন্য আমরা 2003 সালে ইউনেস্কোকে একুশে পদক দেওয়া হয়। জাতিসংঘের 63তম সম্মেলনে জাতিসংঘ নিজে, মানে মাদার অর্গানাইজেশন নিজেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তা একটা হচ্ছে 5 ডিসেম্বর 2008। আর যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করলো জাতিসংঘ, তাহলে নিশ্চয়ই গবেষণা করার জন্য তারা কিছু টাকা পয়সা দিবে। তো ওটা দিয়ে আমরা একটা গবেষণা প্রতিষ্ঠান বানালাম, তার নাম হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকায় 2010 সালে। এটা বানানো হয়েছে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে বা ল্যাঙ্গুয়েজ নিয়ে গবেষণা করার জন্য। যদি এই পর্যন্ত তারা কি গবেষণা করছে সেটা বের করার জন্য আমরা আরেকটা গবেষণা করতে পারি, যে আদৌ বা তারা কোনো গবেষণা করছে কিনা। সেজন্য তোমরা চাইলে একটা গবেষণা করতে পারো। তো যে ভাষার জন্য মানুষজন প্রাণ দিল, সেই ভাষাটাকে যাতে জীবনের সর্বস্তরে ব্যবহার করা হয়, সেজন্য আইন পাশ করা হয় 1987 সালে। সর্বস্তর বলতে মামলা রায় হবে বাংলায়, হ্যাঁ, সব জায়গায় তুমি বাংলা ব্যবহার করবা। কিন্তু আনফরচুনেটলি আমাদের এখনো, আমাদের উচ্চ আদালতে এখনো তোমার কিছু বিচারক বাংলায় রায় লিখেন। এখনো সব বিচারক বাংলায় রায় লেখার প্রচলন এখনো শুরু হয় নাই, অনেকে এখনো ইংলিশে রায় লেখেন, বেশিরভাগ ইংলিশে রায় লেখেন। তো বাংলাকে জীবনের সর্বস্তরে যাতে ব্যবহার করা হয় সেজন্য 87 সালে একটা আইন পাশ করা হয়। তবে তুমি যদি অন্য কোনো ভাষায় কাউকে মনের ভাব ব্যক্ত করো, তাহলে এই জন্য তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। তোমার অনেক ভাষায় তুমি মনের ভাব প্রকাশ করতে পারো, সমস্যা নাই।
আমরা এখন দেখব যে একুশে পদক সর্বশেষ যেটা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 17 জন বিশিষ্ট ব্যক্তি এবং দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক দেওয়া হয়। তো এখানে কারা কারা পদক পাইলেন, এখানের মধ্যে সবার নাম মুখস্থ করতে হবে না, কয়েকজনের নাম একটু তুমি জানো। তার মধ্যে শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। যারা পত্রপত্রিকা পড়ো, বিশেষ করে প্রথম আলোতে দেখবা যে নাসিরুল মামুনের ছবি। হ্যাঁ, এছাড়াও দেশের তোমার হুমায়ুন আহমেদের ছবির মধ্যে দেখবা নিচ্ছে নাসির আলী মামুন। হ্যাঁ, প্রথম আলোতে দেখবে প্রচুর আছে নাসির আলী মামুনের ছবি। ফটোগ্রাফি দুনিয়া একদম লিজেন্ড, লিজেন্ড যাকে বলে। আলোকচিত্রে নাসির আলী মামুন পাইছে পুরস্কার। সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর। সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান। ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ। তোমার হেলাল হাফিজের তোমার ওনার কাব্যগ্রন্থ পড়ে ফেলবা। কি কি কাব্যগ্রন্থ আছে ওনার? শহীদুল জহির মরণোত্তর। শহীদুল জহিরের ওনার লেখা গল্প গ্রন্থগুলো কি আছে, ওনার লেখা উপন্যাস কি আছে, ওগুলো একটু পড়ে ফেলবা। সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম। ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দল। মানে যাদের মোটামুটি তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও, যারা গত 15 বছরে যারা পুরস্কার পায় নাই, তো তাদের বাট যারা এলিজিবল ছিল তাদেরকে মোটামুটি একুশে পদক দিয়ে দেওয়া হয়েছে। এখন আসো যার কথা না বললে নয়, এই যে আমি যে এখানের মধ্যে বাংলায় যে আমি টাইপ করলাম এখানের মধ্যে, হ্যাঁ, বাংলায় যে আমি যে এত কিছু লিখলাম এখানের মধ্যে, এই বাংলা টাইপটা আমি যে কিবোর্ড দিয়ে করছি সেই কিবোর্ডের নাম হলো অভ্র কিবোর্ড। হ্যাঁ, এই অভ্রটা আমাদের জন্য বাংলায় লেখা সহজ করে দিছে। সহজ মানে কি, একদম পান্তাবাদ করে দিছে। কারণ বিজয় নামের যে কিবোর্ডটা আছে, এই বিজয় কিবোর্ডটা আসলে খুবই কঠিন। বিজয় কিবোর্ড মুখস্থ করা খুবই কঠিন। তাইলে এই যে কোনো কিবোর্ড মুখস্থ না করে আমরা নর্মালি যেরকম বাংলিশ টাইপ করি, সে বাংলিশ টাইপের মাধ্যমে যে আমরা বাংলা লেখা যায়, এই সিস্টেমটার জন্য এই অভ্র কিবোর্ড বানাইছে যে অভ্র টিম, তাদের দলনেতা মেহেদী হাসান খান। তাহলে ওনাদের টিমে মেহেদী হাসান খানকে যখন পুরস্কারের জন্য ঘোষণা করা হলো, উনি তখন বললেন যে এটা তো তাদের টিমই ফোর্ট, তাহলে তার টিমে অন্যদেরকে যদি পুরস্কার দেওয়া হয় তখন উনি পুরস্কারটা নেবেন। তখন পুরো টিমকেই বিজ্ঞান ও প্রযুক্তিতে এই পুরস্কারটা দেওয়া হয়। সো এ হচ্ছে মেহেদী হাসান খান, উনি একজন ডক্টর। তো মেহেদী হাসান খানকে যদি কিছু পদক না দেওয়া হয়, তাহলে কিছু পদক পুরস্কারটা তো আসলে অর্থহীন হয়ে যায়, তাই না? যে আমরা তো এখন আর কাগজে কলমে লিখি না, কোথাও আমরা ডিজিটালি লিখি। তো ডিজিটালি এত সহজে লেখার ব্যবস্থা যিনি করে দিছে, তিনিই পুরস্কার পান নাই। হ্যাঁ, পুরস্কারের তুমি যদি দেখো মোটামুটি তুমি আহ মোটামুটি 47 সালে তোমার পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে মোটামুটি, এরপরে তোমার 2009 সাল পর্যন্ত যদি তুমি আসো, মানে মোটামুটি কয় বছর, 59, 62 বছর। এই 62 বছর যদি তুমি পুরস্কারগুলো যদি দেখো, তাহলে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাইছে, কিন্তু এতটা নোংরা ভাবে পায় নাই। যারা যোগ্য তাদেরকে দেওয়া হয়েছে, দলীয় বিবেচনায় কেউ কেউ পাইছে, অতটা নোংরা হয় নাই। 9 সালের পর থেকে পুরস্কার শব্দটা নোংরা হয়ে গেছে। পুরস্কার মানে হচ্ছে যে মোটামুটি শেখ হাসিনাকে তেল দিতে পারবে, সে পুরস্কার পাবে। শেখ হাসিনাকে তেল দেওয়া ব্যতীত কোনো রকম পুরস্কার পাওয়া যাবে না। এটা দুঃখজনক যে হচ্ছে তোমরা যে সময়ে তোমরা মোটামুটি বড় হইছো বা স্কুল কলেজে পড়া শুরু করছো, তোমরা খুব নোংরা একটা সময় পাইছো। তার ফলে তোমাদের মনে হতে পারে যে আমাদের সরকারি সব পুরস্কার মনে হয় এইভাবে দেওয়া হয়। রাজনৈতিক বিবেচনা সবসময় কিছু না কিছু ছিল, এতটা নোংরা ভাবে ছিল না। যেগুলো পুরস্কার পাইছে এত নোংরা ভাবে ছিল না। আমাদের ভাষা আন্দোলনের কথা বলতে গেলে, যার নাম একটা গান আমাদের খুবই প্রিয়। আমি বাংলায় গান গাই, এই গানটার যদি গীতিকারকে বলি, জিজ্ঞেস করি, তাহলে অনেকেই মাহমুদুর নবীর নাম বলবা, তাই না? আসলে এই গানটার গীতিকার হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আর কি কি গান, আসলে আমার ভাই রক্তে রাঙানো। আমার ভাই রক্তে রাঙানো এই গানটার গীতিকারকে আব্দুল গাফফার চৌধুরী।
প্রথম সুরকার হচ্ছে সুরকার আব্দুল লতিফ। আর আমরা এখন যে সুরে গাই এটা হচ্ছে আলতাফ মাহমুদের সুরে। ওকে, তো চলো আমরা একটু পিছন থেকে আমরা একটু শুরু করি। তাহলে 47 সালে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল, সেখানে মুসলিম লীগের রাজনীতি পুরো বাংলায় কন্ট্রোল করতেন খাজা নাজিমুদ্দিন, মাওলানা আকরাম খান নেতৃত্বে একটা অংশ। সেখানে প্রগতিশীল যে অংশটা ছিল, তারা মনে করতেন যে তারা এখানে খুব অবহেলিত হচ্ছেন। তখন তারা সিদ্ধান্ত নিলেন তারা একটা নতুন দল গঠন করবেন। সে দলটার নাম হলো পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তার একটা 23 জুন 1949। 23 জুনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। 23 জুন 1757 সালে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। তাহলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, সেক্রেটারি শামসুল হক, আর শেখ মুজিবুর রহমান ছিলেন এই দলের জয়েন্ট সেক্রেটারি। সহসভাপতি ছিলেন আতাউর রহমান খান, আর কোষাধ্যক্ষ ইয়ার মোহাম্মদ খান। ইতিহাস পাঠের সবচেয়ে বড় যে সমস্যাটা হইল, সেটা হচ্ছে ইতিহাস যিনি লেখেন উনিও বায়াস থাকে, যে পাঠক সেও কিছুটা বায়াস থাকে, সেও তার পছন্দ মতো কোনো কিছু পড়ার জন্য। তোমরা যদি 24-এর গণঅভ্যুত্থান যদি দেখো, তাহলে দেখবো 24 গণঅভ্যুত্থানের সময় যারা প্রাণ দিয়েছে তাদের অনেকের কোনো খোঁজ খবর নাই। যারা কোনো প্রাণ দেওয়া লাগে নাই, যারা একটা গুলি খাওয়া লাগে নাই মোটামুটি, যারা কিছুটা সেফ ছিল, তারা সব সুযোগ সুবিধা নেওয়া শুরু করছে। এবং মনে হবে যে এই গণঅভ্যুত্থানের মধ্যে অন্যদের কোনো ভূমিকা নাই। অল্প কিছু লোকজন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অল্প কিছু লোকজন, তারাই আন্দোলনটা করছে। তোমার এটা মনে হইতে পারে এটা। তাহলে তুমি একটু প্রত্যক্ষদর্শী একটা আন্দোলন কিভাবে হয়ে যায়। 18 জুলাই পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লোকজনের দেখা ছিল না আর। 18 জুলাই পরে এই আন্দোলনটা চালা নিছে। এরপরে তোমার সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটি এখানের মধ্যে এঙ্গেজ হওয়া। প্রাইভেট ভার্সিটিকে বলা হইতো কি, ওরা মুরগি, ওরা কোনো আন্দোলন করে না, ওরা রাজনীতি বুঝে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন বুঝে, রাজনীতি বুঝে। হ্যাঁ, তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো 18 জুলাই প্যাকেট হয়ে গেছে। এরপরে তোমার যদি বলো, তাহলে প্রাইভেট ভার্সিটির মুভমেন্টটা ছিল সরকারের একেবারে অপ্রত্যাশিত। সরকার চিন্তা করে নাই, প্রাইভেট ভার্সিটি সরকার কোনো কন্ট্রোলে ছিল না, সরকার চিন্তা করতে পারে না প্রাইভেট ভার্সিটি আন্দোলনে নামবে। যাত্রাবাড়ি ছিল ভ্যানগার্ড। যাত্রাবাড়িতে এত কিছু হবে সরকার প্রস্তুতি ছিল না। যাত্রাবাড়ি ব্লক করতে গেলে উত্তরা উত্তাল হয়ে যায়, উত্তরা ব্লক করতে গেলে যাত্রাবাড়ি উত্তাল হয়ে যায়। সরকার এই জিনিসগুলো সামাল দিতে পারে নাই। কিন্তু আন্দোলনের পরে তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক লোকজন পুরোটাই হচ্ছে আন্দোলনের ক্রেডিট তাদের নিজেদের। এখানে আর কারো কোনো রোল নাই, প্রাইভেট ভার্সিটির কোনো রোল নাই, কারো কোনো রোল নাই, মাদ্রাসা ছাত্রদের কোনো রোল নাই, কেউ আর কিছু করে নাই। এই জন্য বললাম তুমি তাহলে ইতিহাস পাঠানোর মধ্যে তোমার জন্য সুবিধা হবে। তাহলে তুমি যখন এখানে আওয়ামী লীগের ইতিহাস যখন তুমি পাঠ করবা, দেখো ভাসানির কোনো স্থান নাই, ভাসানির নামে কোনো লোক নাই। ভাসানি মনে হবে সে মনে ভিলেন আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে। তাহলে তো মনে হবে যে আওয়ামী লীগ দলটা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানকে দিয়ে, এর আগে কোনো নেতা ছিল না। সরাদ্দিন নামে আসলে কোনো লোকজন নাই এখানের মধ্যে। ভাসানি নামের কেউ এখানের মধ্যে ছিল না এখানের মধ্যে। শেখ মুজিবুর রহমান নিজে দলটার আবিষ্কারক, এবং উনি নিজে শুরু করছে এবং উনি নেতৃত্ব দিচ্ছে, এর আগে পরে আর অন্য কোনো কিছু নাই। এরকমই তো মনে হবে। 71 সাল পাঠ করতে গেলে তো মনে হবে যে শুধু আওয়ামী লীগ এখানে যুদ্ধ করছে, আর কেউ যুদ্ধ করে নাই। আসলে 24-এর বিপ্লব যেরকম, এখানে আসলে কি হয়েছে, এখানে সবাই রাস্তা নেমে গেছে, আমাদের ছাত্রদের গুলি করে মেরে ফেলতেছে, কোনো মানুষ এটা স্থির থাকতে পারে নাই। নো ম্যাটার সে এখানে বিএনপি করে, সে জামাত করে, জাতীয়বাদী করে, সে কোন দল করে সেটা কোনো ব্যাপার না। এটা টলারেট করতে পারতেছে না যে এত রক্ত, এত মানুষের প্রাণ। হ্যাঁ, মানুষ রাস্তা নেমে গেছে। আউটকাম কি মানুষ চিন্তা করেন, হাসিনের বিরুদ্ধে মানুষ নেমে গেছে, যে হাসিনা অনেক কিছু করছে, সে 15 বছরের দেশে মানুষ অনেক পেন দিচ্ছে, সেই স্বৈর শাসক তাকে হটাইতে হবে। এটা ছিল একটা গণ আন্দোলন। নির্দিষ্ট কারো এখানের মধ্যে তোমার রোল, নির্দিষ্ট কি মাস্টার মাইন্ড, সব বিষয় এরকম না। মানুষ রাস্তা নেমে গেছে এখানে। 71 সাল যদি তুমি পাঠ করো, তাহলে তো মনে হবে শুধু এখানে আওয়ামী লীগ যুদ্ধ করছে। এখানে কারো কোনো রোল নাই এখানের মধ্যে। বাম বিপ্লবীদের কোনো রোল নাই, কৃষকের কোনো রোল নাই, শ্রমিকের কোনো রোল নাই এখানের মধ্যে। আসলে 71 সালে 71 যুদ্ধ ছিল একটা গণযুদ্ধ। পাকিস্তানিরা যেরকম পাখির মতো আমাদের দেশের মানুষকে মেরে ফেলতেছিল, এটা কোনো মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব না। আওয়ামী লীগের বড় নেতারা তো, ওরা তো সেফে ছিল, ওরা সেফে ছিল। ওরা তখন ভালোই ছিল, আনন্দ ফুর্তিতে ছিল মোটামুটি, 8 নম্বর থিয়েটার রোডে। এবং টাকা পয়সা পাইতো মোটামুটি সরকারের কাছ থেকে। মোটামুটি তারা খুবই আমোদ ফুর্তিতে ছিল।
যুদ্ধটা তো চালা নিয়ে গেছে সামরিক বাহিনীর সদস্যরা, যুদ্ধটা তো চালা নিয়ে গেছে এখানে কৃষক। তাহলে তুমি যুদ্ধের পরে কি দেখবা? যুদ্ধের পরে তুমি শুনছো জিয়া রহমান ছিল পাকিস্তানের কি বলে, পাকিস্তানের কি জানি বলছিল শেখ হাসিনা, পাকিস্তানের গোয়েন্দা নাকি একটা বলছিল সে, যে জিয়া রহমান মনে হয় যুদ্ধ করে নাই এখানের মধ্যে, কেউ মনে হয় যুদ্ধ করে নাই, যুদ্ধ করছে মনে হয় এখানের মধ্যে তোমার তোফায়েল আহমেদ বা আদার্স লোকজন মনে হয় যুদ্ধ করছে এখানে, এরকমই মনে হবে তোমার। তাহলে ইতিহাসগুলো যখন কোনো দল ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে চেঞ্জ করে ফেলে। আবার সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তখন তুমি দেখবা যে তোমার জুলাই বিপ্লবে অন্যদের কোনো রোল নাই, পুরোটা বিএনপি আন্দোলন করে তোমার সফল করে ফেলছে, অন্য আর কারো কোনো রোল নাই। তুমি দেখবা তখন ওখানে আসিফ নাহিদেরও কিন্তু নাই, এরকমই হয়তো তুমি দেখতে পারো বিএনপি যদি ক্ষমতায় আসে, তো ওরা ওদের মতো করে আন্দোলনটা চেঞ্জ করে ফেলবে। এটা হলো সমস্যা ইতিহাস পাঠের, যে যখন যে ক্ষমতা থাকে ও ওর মতো করে ইতিহাসটা এমন ভাবে লেখে যে মনে হবে এখানে আর কোনো অবদান নাই। তাহলে তোমার ভূমিকাটা আসলে কি হবে? তোমাকে থাকতে হবে দর্শকের মতো, তুমি হবে একজন দর্শক। তুমি হয়তো মনে মনে বিএনপি করো, তুমি মনে মনে আওয়ামী লীগ করো, তুমি মনে মনে শিবির করো, হ্যাঁ তুমি মনে মনে এনসিপি করো, তুমি যেটাই করো, মনে জাতীয় পার্টি করো, হ্যাঁ তুমি যাই করো না কেন, তুমি প্রস্তুত থাকবা যে সবার কে কি বলে সেটা শোনার জন্য। তাইলে তুমি থাকবে খুব দর্শক। সে দর্শকের ভঙ্গিমায় থেকে তুমি তখন দেখার চেষ্টা করবা দর্শকের লেন্সে, তুমি নির্দিষ্ট কোনো দলের সদস্য হয়ে না, দর্শক লেন্সে তুমি দেখার চেষ্টা করবা যে এই যে বাংলাদেশ, আমরা একটা স্বাধীন একটা দেশে বাস করি, একটা পাসপোর্ট পাইছি, আমরা স্বাধীন দেশ। দেখো স্বাধীনতার মর্যাদা এই ফিলিস্তিনিরা বুঝে, ওরা স্বাধীন না, যে ওরা যে কত কষ্ট ওরা এটা বুঝতে পারে। রোহিঙ্গারা বুঝতে পারে যে তোমার পরাধীনতার একটা দেশ না থাকা কত কষ্ট, একটা দেশ না থাকা। রোহিঙ্গাদের কোনো পাসপোর্ট আছে? ওরা কোথায় যাইতে পারবে? ওদের কোন দেশ আছে? একটা দেশ না থাকার যে কি যে কষ্ট, এটা বুঝে ফিলিস্তিনিরা, এটা বুঝে রোহিঙ্গারা, যাদের কোনো দেশ নাই। হ্যাঁ, এই যে আমরা একটা দেশ পাইছি, তাহলে এই দেশটা হওয়ার পিছনে কার কি অবদান এখানের মধ্যে, আমরা সবার অবদানগুলো দেখতে হবে, দেখে তুমি তোমার মধ্যে ট্রায়াঙ্গুলেট করতে পারবা। যেখানে এখন ধরো তুমি একটা দল করো, তুমি সে তুমি শেখ মুজিবুর রহমানকে পছন্দ করো না, এখন শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে তো তুমি বাংলাদেশ স্বাধীন করতে পারবে না আসলে। হ্যাঁ, সম্ভব না। তুমি ওনাকে বাদ দিয়ে কিভাবে করবা? তাহলে তুমি আসিফ নাহিদকে বাদ দিয়ে কি তুমি জুলাই বিপ্লব চিন্তা করতে পারবা? পারবা না। তাই না? আসিফ নাহিদকে তুমি বাদ দিয়ে জুলাই বিপ্লব চিন্তা করো, হ্যাঁ ওরাও আসিফ পরবর্তীতে তোমার অনেক কাজে জড়াইছে, তার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ, হ্যাঁ তার বাপের বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু ওদের সাহসিকতা বাদ দিয়ে তো জুলাই বিপ্লব আসলে তুমি পারবা না। হয়তো ওদেরকে বাদ দিতে পারে সামনে, বাট ওদের বাদ দিয়ে হবে না। অন্যভাবে শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে তুমি কিভাবে আসলে বাংলাদেশ স্বাধীন করবা? বাদ দিতে পারবা না এখানের মধ্যে। আবার আওয়ামী লীগ লোকজন মাওলানা ভাসানীকে বাদ দিয়ে ফেলছে, তো ওনাকে বাদ দিয়ে তুমি আবার আওয়ামী মুসলিম লীগ তুমি কিভাবে বানাবা? হ্যাঁ, তাহলে তোমার চিন্তাটা হবে দর্শকের জায়গায় থেকে কার কি অবদান সেটা দেখার চেষ্টা করা। বা 71 সালে যে কঠিন পরিস্থিতি, আওয়ামী লীগের নেতারা কেউ দেশে নাই এখানের মধ্যে, ওই সময় যুদ্ধ পরিচালনা করছে কারা? তাহলে তারা যে যুদ্ধটা, তারা যে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে, তাদের প্রাণের মায়া ত্যাগ করে তারা যুদ্ধ করছে, তাদের ভূমিকাটা কি? এরপরে শেখ মুজিবুর রহমানকে তোমাকে খুব ক্রিটিক্যাল লেন্সে দেখতে হবে, দেশ স্বাধীন হওয়ার পর ওনার ভূমিকা কি ছিল। তাহলে এখন যেরকম এনসিপি নেতারা তোমার জুলাই গণ অভ্যুত্থানে তার ভূমিকা ছিল, বাট গণ অভ্যুত্থানের পরে আবার তাদের ভূমিকা আমরা খুব তাদেরকে খুব আমরা ক্রিটিক্যাল লেন্সে দেখতেছি। শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে সেম জিনিস ছিল, ওনাকে তখন তোমাকে ক্রিটিক্যাল লেন্সে চিন্তা করতে হবে যে আমাকে যে নবী বানাই ফেলা একজনকে, যে পীর মাশায়েখ বানাই ফেলা, উনি কোনো ভুল করতে পারে না। এরকম করলে তুমি ইতিহাস পাঠ করতে পারবে না। তুমি কারো মতামত না শুনে তুমি নিজের জায়গায় থেকে আসলে ভাবার চেষ্টা করতে হবে। এখন আমরা হচ্ছে ধর্মের মতো মনে করি সবকিছুকে, যে আমি যে দল করি সেই দলের নেতা হচ্ছে সবচেয়ে বড়। এটা করলে তুমি ইতিহাস সত্যের কাছে পৌঁছাতে পারবে না। এখন হচ্ছে এত কিছু করে কি সত্য আমরা ধরতে পারবো? না। সত্যের কাছাকাছি যদি যাইতে হয়, এত তথ্য প্রমাণ দিয়ে তুমি যাইতে পারবে না। ওটার কাছাকাছি যাওয়ার জন্য তোমার একটা হৃদয় থাকতে হবে, সেই হৃদয় কারো কাছে বন্ধক দেওয়া যাবে না। আমি আমার অনেক কলিগরে বলছি, তোমার হচ্ছে ধরো 21-22 সালের দিকে বলতাম যে একটা প্রাইম মিনিস্টার ফেলোশিপের জন্য হৃদয়টা বন্ধক দিও না কারো কাছে। আমরা অনেক কলিগরে বলছি যারা একটা প্রাইম মিনিস্টার ফেলোশিপের জন্য হৃদয় বন্ধক দিয়ে ফেলছে, হৃদয় বন্ধক দিও না। সো যখন যেটা বলা লাগবে তখন তুমি বল, তখন হৃদয় যদি বন্ধক দিয়ে ফলো করার কাছে, তখন তুমি সত্যের কাছাকাছি যেতে পারবে না। এটা প্রধান প্রধান শর্ত যে ধরো কি টাকা পয়সার কাছে। এখন তোমার কি শ্রমিক স্যারের যে জামাই, ওর নাম কি, আরাফাত, মোহাম্মদ আরাফাত। তো আরাফাতে তো তোমার তো শিক্ষিত, সে তো পিএইচডি মিউজি মনে করছে। হ্যাঁ, কিন্তু আরাফাতে কি সমস্যা, ওই যে ওদের তো হৃদয় বন্ধক দিয়ে ফেলছে টাকার কাছে। টাকা যেমনি দিয়ে চাবি দিয়ে এমনি দিয়ে এমনি ঘুরেও তো পড়াশোনা করছে, ও তো ইতিহাস পড়ছে ও। তো ইতিহাস পড়ে বাটপার কেন হয়েছো? কারণ ও তো হৃদয় বন্ধক দিয়ে ফেলছে টাকার কাছে। তো টাকা যেমনি দিয়ে সামনে ঘুরে। তাহলে তুমি হৃদয় বন্ধক দিলে তুমি আর সত্যের কাছাকাছি যেতে পারবে না। সেই জন্য আমরা ইতিহাস পড়ার সময় এখন তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকুক না কেন, তুমি হইতে হবে সর্বোচ্চ লেভেলে ক্রিটিক্যাল। ওকে, তো চলো পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ আমরা ফর্ম করে ফেললাম, সভাপতি মৌলানা ভাসানী, সহসভাপতি আতাউর রহমান খান,
জয়েন্ট সেক্রেটারি শেখ মুজিবুর রহমান, ট্রেজারার ইয়ার মোহাম্মদ খান। আর পুরো পাকিস্তানের জন্য নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ফর্ম করা হলো, যেটা সভাপতি হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যেহেতু উনি সবচেয়ে বড় নেতা। তো চলো আমরা এখন ইলেকশনের দিকে যাব। 1954 সালে পাকিস্তানের প্রথম ইলেকশন। তাহলে এখানে দেখো, এই যে লোকজন দেখতেছো, শের বাংলা ফজল হক, তাই না? দেখতেছো, এই যে দেখো এখানের মধ্যে শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা এখন যুক্ত ফ্রন্ট ইলেকশন করব। ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলোর একটা জোট করলো। জোটের নাম হলো যুক্ত ফ্রন্ট, মূল উদ্যোক্তা আওয়ামী মুসলিম লীগ। 1953 সালে 14 নভেম্বর আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে যুক্ত ফ্রন্ট গঠনের বড় নেতা কি? শের বাংলা ফজল হক, মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী। আর এই নির্বাচন যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা। তাহলে পরের মাসে আমরা, নভেম্বর মাসে এটা সিদ্ধান্ত হয়, পরের মাসে 4 ডিসেম্বর 1953 সালে যুক্ত ফ্রন্ট ফর্ম করা হয়। কি কাজ? ইলেকশনে যাব আমরা। তাহলে মোট দল হলো এখানে 5টা। আওয়ামী মুসলিম লীগ, সভাপতি মাওলানা ভাসানী। কৃষক শ্রমিক প্রজা পার্টি, শের বাংলা ফজল হক। নেজাম ইসলামী, সভাপতি মাওলানা আতার আলী। বামপন্থী গণতন্ত্রী দল, সভাপতি হাজি দানেশ, এবং খেলাফত রব্বানী সভাপতি ছিল আবুল হাসিম। তাহলে 5টা দলের সমন্বয়ে আমরা যুক্ত ফ্রন্ট ফর্ম করে ফেললাম, এক যুক্ত ফ্রন্ট ইলেকশনে যাবে। তো যুক্ত ফ্রন্ট যে কোনো ইলেকশনে যাওয়ার আগে কি একটা ম্যানিফেস্টো থাকে, তাই না? ইলেকশনের ম্যানিফেস্টো থাকে, তাহলে বা নির্বাচনী ইশতেহার থাকে। ওদের ইশতেহারটা কি? ইশতেহার হচ্ছে 21 দফা। 21 দফা কর্মসূচির প্রণেতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। আর 21 দফা কর্মসূচির প্রথম দফা হচ্ছে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। এখানে ভাষা সংক্রান্ত দাবি ছিল মোট 5টা। 1954 সালে 5 দিন ব্যাপী নির্বাচন হয়েছে। সে নির্বাচনে পূর্ব বাংলা আইন পরিষদের মোট আসন ছিল 309টা। মুসলিম অমুসলিম আলাদা আসন ছিল। মুসলিম আসন 237টা, অমুসলিম আসন 72টা। সেই 237টার মধ্যে যুক্ত ফ্রন্ট পাইল 223টা, অমুসলিমদের মধ্যে পাইল 13টা। টোটাল 223 প্লাস 13, টোটাল 236টা আসন পাইল 309টার মধ্যে। 309টার মধ্যে 236টা আসন পাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। আর ক্ষমতাসীন মুসলিম লীগ, তারা এত বড় দল, তারা পাইল মাত্র 9টা। এর মধ্যে আমরা দেখতে পাবো যে যে দলটা পাকিস্তানের স্বাধীনতায় নেতৃত্ব দিল, পাকিস্তানের স্বাধীনতার পরে খুব দ্রুতই সেই দলটা ইরিলেভেন্ট হয়ে গেল। ফজল হকের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভা বাংলা অন্যতম রাষ্ট্রভাষা, 25 ফেব্রুয়ারি শহীদ দিবস, সরকারি ছুটি ঘোষণা, বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ অনুমোদন করে। আমরা ছিলাম তাহলে যুক্ত ফ্রন্টে। তো ফজল হকের নেতৃত্বাধীন এই মন্ত্রিসভা বাংলা অন্যতম রাষ্ট্রভাষা, 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা, বাংলা একাডেমি করার প্রস্তাব গ্রহণ অনুমোদন করে। আমরা একটু বাংলা একাডেমি কিন্তু ফর্ম করে ফেলছিলাম। যুক্তফ্রন্ট সরকারটা কদিন ছিল? খুব বেশি দিন না। পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো গভর্নমেন্টই 5 বছর পূর্ণ করতে পারে নাই। কোনো গভর্নমেন্ট এখন পর্যন্ত পারে নাই। তাহলে মাত্র 2 মাসের মধ্যেই 1954 সালের 30 মে গভর্নর গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন। ভেঙে দিলে আবার কেন্দ্রীয় শাসন জারি হয়। মাত্র 2 মাসও হয় নাই একটা সরকার ফর্ম হয়েছে। 56 সালে এখন কেন্দ্রীয় শাসন চলতেছে, তাহলে সংবিধান রচনা করা হবে। 56 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র রচিত হয়। যার নাম হলো দ্য কনস্টিটিউশন অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। তাহলে পাকিস্তান শাসনতন্ত্র বিলটা পরিচিত হচ্ছে পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র বিল নামে। আর পাকিস্তানের সংবিধান প্রণয়নে বিশিষ্ট ভূমিকা পালন করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ভারতবর্ষ ভাগ হয়ে এইখানে যে কয়েকটা দেশ হয়েছে, তার মধ্যে তুমি যদি ট্রুলি কোনো সেকুলার কান্ট্রি যদি বলো, সেটা হলো বাংলাদেশ। ট্রুলি সেকুলার কোনো কান্ট্রি যদি হয়, তো প্রথম শাসনতন্ত্রের ফলে পূর্ব বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। আর প্রথম সংবিধানের আলোকে আওয়ামী লীগের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে একটা কোয়ালিশন সরকার ফর্ম হয়। সে কোয়ালিশন সরকারের নাম হচ্ছে রিপাবলিকান কোয়ালিশন সরকার। কোয়ালিশন মানে কি? আরো অনেক জন ছিল এখানের মধ্যে, আরো অনেক স্টেক হোল্ডার ছিল। 56 সালে একটা রিপাবলিকান কোয়ালিশন সরকার হলো। এটা কি? সমগ্র পাকিস্তানের জন্য। তো এই রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হলেন হোসেন শহীদ
সোহরাওয়ার্দী। মানে উনি সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী। মানে এখন যেরকম নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, এরকম মানে প্রাদেশিক সরকার না, পুরো পাকিস্তানের। উনি এখন রিপাবলিকান কোয়ালিশন সরকার প্রধানমন্ত্রী হলেন। তো দেখি আমরা এখন চলে আসবো, তাহলে উনি কোন দলের সদস্য? উনি আওয়ামী মুসলিম লীগের সদস্য, রাইট? ওকে। এর মধ্যে 55 সালে, 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটা বাদ দেওয়ার প্রস্তাব ওঠে। মাননীয় ভাসানী প্রস্তাবটা তুলেন যাতে অমুসলিমরা যাতে সদস্য হইতে পারে। তখন সোহরাওয়ার্দী চিন্তা করলেন যে যে এখানের মধ্যে যদি এখানে মুসলিম নামটা যদি বাদ দেওয়া হয় তাহলে পশ্চিম পাকিস্তানের দলটা অজনপ্রিয় হয়ে যেতে পারে। কিন্তু পরে সর্বসম্মতিক্রমে মুসলিম নামটা বাদ দেওয়া হয়। তাইলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে হয়ে গেল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। মুসলিম নামটা তখন 55 সালে বাদ হয়ে গেল। তাহলে উনি আওয়ামী লীগ বা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হিসেবে উনি রিপাবলিকান কোয়ালিশন সরকারের প্রধানমন্ত্রী হন। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের উনি সভাপতি ছিলেন। তো এখন আমরা চলে যাবো 57 সালে। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। 6 থেকে 10 ফেব্রুয়ারি 1957 সালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীকে সম্মেলনে ডাক দেন। এই সম্মেলনের নাম হচ্ছে কাকবানী সম্মেলন। দেখো, মাওলানা ভাসানী উনিও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য, আবার সোহরাওয়ার্দীও। যদি উনি পুরো পাকিস্তানের জন্য যে দলটা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তো দুজন একই দলের সদস্য, তাহলে উনিও সরকার প্রধান। সরকার প্রধান হিসেবে উনি টাঙ্গাইলের সন্তোষে এই বাংলা ভাসানীর আহ্বানে এক আকবানী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জয়েন করলেন। তো পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এখন সোহরাওয়ার্দী। তো সোহরাওয়ার্দীকে স্টেজে বসায়া মাওলানা ভাসানী বললেন, যদি পুরো পাকিস্তানে শোষণ অব্যাহত থাকে তাহলে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব। এখানে মনে রাখা দরকার, সোহরাওয়ার্দী যেহেতু পাকিস্তান স্বাধীনতার আন্দোলন করছে, সো উনি ইউনাইটেড পাকিস্তানে বিশ্বাসী ছিলেন। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কিন্তু সোহরাওয়ার্দী। এই যে পূর্ব পাকিস্তান আলাদা হইতে পারে, এটা সোহরাওয়ার্দী প্রথম চিন্তা করে নাই, শেখ মুজিবুর রহমান চিন্তা করে নাই। এই চিন্তাটা প্রথম যার মাথা থেকে আসছে তার নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তখন সোহরাওয়ার্দী কিন্তু প্রধানমন্ত্রী। উনি খুব বিব্রত ফিল করতেছে। উনি পাকিস্তানের সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী, ওনাকে স্টেজে বসায়া মাওলানা ভাসানী বললেন, পূর্ব পাকিস্তানে যদি শোষণ অব্যাহত থাকে এবং পাকিস্তানের এই অঞ্চলের মানুষ যে শোষিত হচ্ছে, এখানে যে বৈদেশিক মুদ্রা অর্জন থেকে শুরু করে সকল ক্ষেত্রে যে এখানে শোষিত, এই মাওলানা ভাসানী এখানে উপস্থাপন করলেন। তো এই কাকমারি সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। 57 সালের 6 থেকে 10 ফেব্রুয়ারি প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সভাপতিত্ব করলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং এখানের মধ্যে উনি প্রথম ঘোষণা দেন যে পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণের প্রতিবাদে পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম উনি জানাতে বাধ্য হবেন। এই সম্মেলনটাই পরবর্তীতে পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্বইঙ্গিতপূর্ণ ভূমিকা রাখে। দেখো, পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাওয়া উচিত এবং পাকিস্তানের সাথে এক থাকলে যে এটা যে আসলে কোনো সুবিধা পাবে না, এটা যে চিন্তা করছে ইতিহাস থেকে, আমরা তাকে ডিলিট করে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আমরা এখন দেখবো আওয়ামী লীগের মধ্যে আদর্শিক বিভক্তি শুরু হইলো। তাহলে 1955 সালে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র, সেখানে বলা হয়েছে যে সাধারণ সম্পাদক যদি কেউ থাকে তাহলে সে মন্ত্রিত্ব গ্রহণ করতে পারবে না। মানে দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় কেউ মন্ত্রী হতে পারবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান এই নিয়ম উপেক্ষা করেন। উনি নিয়ম না মানে উনি মন্ত্রিত্ব গ্রহণ করে। তো এইটা ভাসানী কোনোভাবে উনি মানতে পারেন নাই। তো উনি বলেন যে যে সরকার তারা কি আসলে দলীয় নেতৃত্ব মেনে চলবে কিনা, এইটার প্রশ্নে দলের অভ্যন্তরে ডান এবং বাম বিরোধ চূড়ান্ত রূপ ধারণ করে। শেখ মুজিব এবং সোহরাওয়ার্দী ছিল ডানপন্থী আর ভাসানী ছিলেন বামপন্থী। তাহলে বামপন্থী ভাসানীকে সমর্থন করে। তখন আওয়ামী মুসলিম লীগের মধ্যে আওয়ামী লীগের মধ্যে ডানপন্থী বামপন্থী সবাই ছিল। এখানে একটা ব্যাপার আমরা একটু ক্লিয়ার করি যে এটা খুব দুঃখজনক। আম, আমাদের অসংখ্য স্টুডেন্টের মধ্যে বামপন্থী কি ডানপন্থী কি
এটা নিয়ে আইডিয়াটা ক্লিয়ার না। হ্যাঁ, লোকজন লোকজন কি চিন্তা করে, ডানপন্থী যেহেতু, ডান হাত যেহেতু, আমরা সব কাজে ডান হাতে করি, তাহলে ডান মনে ভালো বাম মনে খারাপ, এরকম কিছু মনে হয়। হ্যাঁ, বাম মানে মনে নাস্তিক, ডান মানে হচ্ছে যে ধার্মিক, এই ধরনের কিছু একটা মনে চিন্তা করে লোকজন। না, আমি অনেকে এই ধরনের চিন্তা করতে দেখছি। ডানপন্থী বামপন্থী আমরা যদি পার্থক্যটা যদি না বুঝি, তাহলে আমাদের এই জিনিসটা ধরতে অসুবিধা হবে, তাহলে ভাষা নিয়ে ধরতে তোমার অসুবিধা হবে, ভাষা নিয়ে পুরোপুরি বুঝতে পারবে না। আমরা আগে ডানপন্থী বামপন্থী জিনিসটা আসলে বুঝি, যে কোথেকে আসছে এই টার্মটা, জিনিসটা আসলে কি। তো ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সের সংসদে তখন ওরা ওরা দেশ চালানোর জন্য নীতি হিসেবে কি নিবে, এখানের মধ্যে সংসদদের মধ্যে দুটো গ্রুপ হয়ে গেল। এক পাশ ডান পাশে বসতো এক পক্ষ, বাম পাশে বসতো। হ্যাঁ, ডান পাশে যারা বসতো, বাম পাশে যারা বসতো, তাদের প্ল্যান কি ছিল? তাদের এখানে প্রায়োরিটি ছিল যে ধনী গরিব বৈষম্য থাকতে পারবে না, ধনীরা বেশি ট্যাক্স দিবে, ধনীরা ট্যাক্স বেশি দিবে, গরিব ট্যাক্স কম দিবে, ধনী গরিব বৈষম্য থাকবে না এখানে খুব বেশি। শিক্ষা, স্বাস্থ্য, এগুলো দায়িত্ব রাষ্ট্র নিবে, রাষ্ট্রের টাকায় লোকজন পড়াশোনা করবে, রাষ্ট্রের টাকায় লোকজন চিকিৎসা পাবে, শিল্প কলকারখানা রাষ্ট্রায়ত্ত, রাষ্ট্রের আন্ডারে থাকবে, রাষ্ট্র সেখান থেকে প্রফিট করবে। তার ফলে এখানে ধনী গরিব কেউ বেশি খুব বেশি ধনী হতে পারবে না এখানের মধ্যে, মোটামুটি সবাই একটা ইকুয়াল থাকবে। রাষ্ট্র ধর্মনিরপেক্ষ থাকবে। ধর্মনিরপেক্ষ মানে কিন্তু ধর্মহীন না, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে রাষ্ট্র কোনো ধর্মকে সাপোর্ট করবে না, কে ধর্ম পালন করলো তার ইচ্ছা, না করলো তার ইচ্ছা, রাষ্ট্র তো কোনো ধর্ম পালন করতে বাধাও দিবে না, ধর্ম পালন না করার জন্য কাউকে শাস্তি দিবে না। ধর্ম নিয়ে রাষ্ট্রের কোনো হেডেক নেই। ধনীরা ট্যাক্স বেশি দিবে, গরিবদের জন্য গরিব বান্ধব হবে মোটামুটি, কৃষক শ্রমিক মজুরের পক্ষ নেবে রাষ্ট্র। এটা ছিল লেফটিস্ট যারা, লেফট উইং এর ভাষ্য। আর রাইট উইং এর যারা, ওরা হচ্ছে যে ধনীরা ট্যাক্স কম দিবে, গরিবরা আরো বেশি ট্যাক্স নাও। তো এটা হলো রিগ্রেসিভ অর্থনীতি, যে গরিব বেশি ট্যাক্স দিবে, ধনীরা ট্যাক্স কম দিবে, প্রয়োজন ধনীদের ট্যাক্স মৌকুফ করে দাও, ধনীকে আরো বেশি ধনী হওয়ার সুযোগ করে দাও। এবং এখানে ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত এন্টারপ্রাইজকে উৎসাহ দেওয়া হবে, রাষ্ট্রীয় মালিকানাধীন জিনিসপত্র থাকবে না, স্বাস্থ্য শিক্ষা এটা প্রাইভেট সেক্টরে থাকবে, রাষ্ট্রের এগুলো তেমন কিছু থাকবে না এখানের মধ্যে। যে ধনী সে আরো বেশি ধনী হওয়ার তাকে সুযোগ দিতে হবে, ধনীরা ট্যাক্স ফাঁকি দিবে এবং ট্যাক্স কম দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, গরিবরা বেশি ট্যাক্স দেয়। আমাদের দেশে গরিবরা বেশি ট্যাক্স দেয়, মানে আনুপাতিক হারে গরিবদের ট্যাক্স বেশি দিতে হয়, ধনীদের ট্যাক্স কম দিতে হয় আনুপাতিক হারে, আর্নিং চিন্তা করলে। ধর্ম বা তোমার লোকাল ঐতিহ্য, জাতীয়তাবাদ, এগুলো প্রাধান্য পাবে। এটা হচ্ছে রাইটিস্ট যারা, মানে ধর্ম ঘেঁষা কিছুটা, ওটা রাইটিস্টদের হচ্ছে বক্তব্য। সেখান থেকে যে দেশটা ধনীদের বেশি, মানে পুঁজিবাদকে বেশি প্রায়োরিটি দিবে, ধনীকে আরো ধনী হওয়ার সুযোগ দিবে, গরিবের কাছ থেকে বেশি ট্যাক্স নিতে হবে, গরিবের কোনো পাত্তাই নেই এখানের মধ্যে, গরিবের কোনো খানা নাই, তুমি গরিব হয়েছো কেন, রাষ্ট্র তোমার গুণে না, তুমি কেন গরিব হইলা, তো তোমার তোমার গণার টাইম নেই। ধর্ম ঘেঁষা, জাতীয়তাবাদ ঘেঁষা। সো এটা ছিল রাইট উইংদের বক্তব্য। তাহলে এই মতবাদগুলো হচ্ছে ডানপন্থা। আর তাহলে এটা একটা অর্থনৈতিক এবং সামাজিক মতবাদ, এটা হয়ে গেল বামপন্থা। তো বাংলাদেশে কি হয়, কোনো মতবাদ আসলে এটা পায়খানা হয়ে যায়, ফার্ম আব্দুল সালাম বলছে না, যে কোনো মতবাদ বাংলাদেশ আসলে এটা পায়খানা হয়ে যায়। তো আমাদের এখানে বামপন্থীদের, তাদের দুশ্চরিত্রতা, তাদের নীতিহীনতার কারণে বামপন্থা এখানে হয়ে গেল খুব খারাপ একটা টার্ম, এটা হয়ে গেল একটা গালি, এটা হয়ে গেল একটা গালি। পরবর্তী কি হলো, তোমার মুসলিম লীগে যে গ্রুপটা ছিল ডানপন্থী, সে কিন্তু ছিল তীব্র ডানপন্থী, সরদে ছিল ডানপন্থী। এই ডানপন্থীদের দলে, ওই বলো না বাম পাকলা আওয়ামী লীগ হয়, তাহলে এই ডানপন্থীদের দলে আমাদের বামপন্থীরা জায়গা করে নিতে শুরু করলো, যে জাসদ শেখ মুজিবের এগেন্সে রাজনীতি করতে, পরে সেই জাসদ চিন্তা করলো ক্ষমতার জন্য আমাদেরকে আসলে আওয়ামী লীগে যোগ দিতে হবে, নৌকা মার্কা ইলেকশন করা, বা রাশেদ খান মেনন ওরা চিন্তা করলো নৌকা মার্কা ইলেকশন করতে হবে। তো এখানের মধ্যে আমাদের এখানে দিন শেষে আমাদের এখানে যেহেতু টাকাই সত্য, তো টাকার কাছে যেহেতু টাকাই লাগবে সবার দিন শেষে, সেক্ষেত্রে যে যত নীতি বলুক না কেন, দিন শেষে নীতি আর থাকে না এখানে। তো ওইখান থেকে আমাদের লোকজন ভাবে যে বামপন্থা মানিনি মনে হয় খুব খারাপ, বাম হাত মনে, বাংলাদেশ যেহেতু আমরা তোমার হাগু পরিষ্কার করি, তাহলে বাম হাত মনে খুব খারাপ, বামপন্থা মনে খুব খারাপ, এই টাইপের একটা চিন্তা ভাবনা আমরা যখন পড়াতে যাই, কই ভাই ভাষা নেই কেন বামপন্থী, হ্যাঁ ভাষা নেই তো বামপন্থী কেন হবে, হ্যাঁ। আসলে সরোয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান ওনারা দুজনে ছিল প্রচন্ড রকম ডানপন্থী, এবং দুজনে ছিল প্রচন্ড পরিমাণ পাকিস্তানপন্থী, পাকিস্তান সেপারেট হয়ে যাবে এরকম চিন্তা দুজনের মাথায় ছিল না। পরবর্তীতে
বামপন্থী নেতাগণ ওনাদের মধ্যে এই চিন্তাগুলো ইনফিউজ করে। শেখ মুজিবের মধ্যে মূলত এই চিন্তাটা ঢুকাই দেয় বামপন্থী নেতাগণ, যে পাকিস্তানের সাথে থাকে আমাদেরকে লাভ হবে না, আলাদা হয়ে যেতে হবে। উনি তখন ভাবতে শুরু করে আসলে তো তাই, এখানের মধ্যে এদের সাথে থাকে তো সুবিধা নেই। তাহলে শেখ মুজিব সহ ডানপন্থীগণ তোমার স্বরাজ্য নীতি গ্রহণ করে। এখন দেখো বামপন্থীরা হচ্ছে ওরা কি আমেরিকা বিরোধী, ওরা হচ্ছে আমেরিকার পুঁজিবাদ তারা সাপোর্ট করে না। অপরদিকে বামপন্থীগণ ভাসানীকে সাপোর্ট করে। তাহলে ভাসানী এখানে কয়েকটা কারণে মতবিরোধ হয়। আরেকটা হচ্ছে কাকবাণী সম্মেলনে উনি সোহরাওয়ার্দীকে বলে যে পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান, এবং সোহরাওয়ার্দী কিন্তু সেই দাবি প্রত্যাখ্যান করে। ভাসানী হচ্ছে আমেরিকান জিনিসপাতি পছন্দ করতো না, বা আমরা সাধারণত, যেহেতু আমেরিকা পুরো দুনিয়াতে ওরা গণতন্ত্র প্রসারের দায়িত্ব নিছে, এবং রাশিয়া বা চায়না ওরা সমাজতন্ত্র প্রসারের দায়িত্ব নিছে মোটামুটি। তো ভাসানী ছিল মার্কিন বিরোধী, উনি পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানায়। সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করে। হুম, এবং ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং ন্যাপ গঠন করে। হুম, ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন হয় 25 জুলাই 1957। তার মানে উনি মার্চ মাসে পদত্যাগ করেন, মোট কিছুদিনের মধ্যে উনি ন্যাপ ফর্ম করে ফেলে। বামপন্থার মধ্যে বেশ সমস্যা যেটা, এরা সবাই খুবই জ্ঞানী। তো জ্ঞানী লোকের বড় সমস্যা হচ্ছে জ্ঞানী লোক কখনো একজোট হয়ে কাজ করতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে মেধাবীদের একটা বড় সমস্যা আছে। মেধাবীদের বড় সমস্যা হচ্ছে যে একজন মেধাবী 100 জনের কাজ একসাথে করতে পারবে, 100 জনের কাজ সে করে দিবে। তো 100 মেধাবী কখনো এক হয়ে একটা কাজ করতে পারবে না। 100 মেধাবী একসাথে একটা কাজ করতে পারবে না। তুমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করো বা কোনো কোম্পানি খুলো, প্রথম কাজ তোমার টিমের মধ্যে মেধাবী লোকজন কম রাখা। মেধাবী লোকজন গ্রুপিং করবে টিমের ভিতরে। মেধাবী লোকজন মানে গ্রুপিং। মেধাবী লোকজনকে একটু অ্যাভয়েড করবা। মেধাবী হলো এককভাবে সে কিছু একটা করতে পারে, ও একক কোনো ভেঞ্চার। এই জন্য পৃথিবীতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ম্যাক্সিমাম লোকজন হচ্ছে খুব মিডিয়াম টাইপের মেধাবী। তীব্র মেধাবী লোকজন জন্মেছে চাকরি করার জন্য, যারা খুব কঠিন মেধাবী, ওরা চাকরি করবে, নিজে নিজে চাকরি ডেস্ক থাকবে, চাকরি করবে। তো বড় কোনো উদ্যোগ, এটা মেধাবী লোকের কাজ না, ওদের কাজ হলো বিভাজন করা সবকিছুর মধ্যে। তো এটা মনে রাখে, একটা মাথার মধ্যে রাখা। আরফিন ভাই একটা কথা বলছো, কোনো ব্যবসায়িক উদ্যোগ বা কোনো কিছুতে বেশি মেধাবী লোকজন রাখবে না প্রতিষ্ঠানে। বেশি মেধাবী লোকজন রাখলে ওরা গ্রুপিং করা শুরু করবে আইসা। ওদের প্রথম কাজ হলো গ্রুপিং করা। কিন্তু মেধাবী বেশি, মেধাবীদের ওরা কম্বাইনলি কোনো কাজ করতে পারে না, মানে ওরা সামষ্টিক কোনো কিছু করতে পারে না। এই ওদের মধ্যে নেতা টেতা কম হয় একটু, ওরা ওরা মেধাবী তো, লিডারশিপ কম ওদের মধ্যে। তো বামপন্থীদের সমস্যা এখানে, ওরা যেহেতু বেশি মেধাবী, ওরা ওই দুজন চা খাইতে বসলো, চল আমরা দুটো দল করে ফেলি। ধর দুটো চা চা খাইতে বসছে, দোস্ত চল আমরা দল করি, আমরা হচ্ছে যে চার মধ্যে চিনি কম পার্টি, ওরা ধরো অফিসের মধ্যে তোমার চিনি কম খাওয়া বেশি খাওয়া পার্টি। আমরা চিনি কম খাই, আমরা একটা পার্টি চিনি কম পার্টি। ক ওর হলো চিনি বেশি পার্টি। তো বামপন্থা দুজন এক হইলে ও দুজনের নতুন রাজনৈতিক দল করে ফেলে। ভাষণে ন্যাপ ওই দিক দিয়ে সুবিধা করতে পারে না বেশি, এটা ভাগ হয়ে গেছে। এই জন্য দেখবে বামপন্থী দুজন আলাপ করতে গেলে নতুন একটা দল করে ফেলে ওরা। যদি মেধাবী লোকজন অনেক বেশি, ওখানে ওরা অনেক বই পড়ে, যদি অনেক বইটই পড়ে ওই জন্য ওরা এক থাকতে পারে না। জ্ঞানীদের একটা বড় সমস্যা এটা, জ্ঞানীরা কখনো নিজেরা এক হয়ে সামষ্টিকভাবে কিছু করতে পারে না। পৃথিবীতে খারাপ খারাপ লোক কাজগুলো বেশিরভাগ করছে জ্ঞানী ব্যক্তিরাই। শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ পৃথিবীতে বেশি খারাপ কাজ করে নাই। তো অশিক্ষিত আর করবে কি? ও সর্বোচ্চ শিং চুরি, ও শিরেল চুরি বুঝুনি, ও ভাত চুরি করছে একজনের, বা গালি মারছে একজনকে, হ্যাঁ স্যাপ মারি দৌড় মারছে, এরকমই সর্বোচ্চ এরকম। কিন্তু বড় বড় খারাপ কাজগুলো করছে শিক্ষিত মানুষজন। তো যাই হোক, এখানে আমি বামপন্থাকে গালাগালি করার উদ্দেশ্য না। এই জন্য বললাম যে এরা ভাগ হয়ে যায় সবসময়, এরা এক থাকতে পারে না, যেহেতু সবাই খুব অনেক জ্ঞানী। তবে আমাদের এখন ক্লাসে যদি তোমরা কি বামপন্থী থাকো, আমি তোমাকে বলি না কিন্তু এটা তুমি ভালো বামপন্থী, চল চলো তুমি আর আমি একটা দল করে ফেলি, চল আমরা একটা দল করি। অন্যরা খারাপ, খুবই অন্য বামপন্থী যারা, তোমার বলি না, তুমি আবার মাইন্ড করবে আরিফিন ভাই ক্লাসে আসে এরকম খারাপ লোক, হ্যাঁ তুমি আর আমি একটা দল করে ফেলবো। হ্যাঁ, আমাদের দলের নাম হচ্ছে চান্দা পার্টি, বাংলাদেশ চান্দা পার্টি। আমরা শুধু চান্দা তুলবো, কি বলো? আমরা আমাদের কাছে শুধু চান্দা তোলা, কোথায় চান্দা আছে আমরা সেই দিকে আমরা চলে যাবো। ভালো লাগে আমার কাছে, এটা ভালো। তোমার এত কষ্ট করে চাকরি বাকরি করা, বিসিএস ক্যাডার, এত কষ্ট করার দরকার কি ভাবে? তুমি যাবা চাঁদা তুলবা এলাকার মধ্যে, কত আরামের একটা পেশা। আমার ভালো লাগে এই জিনিসটা, অনেক ক্রিয়েটিভ একটা আইডিয়া। তো 30 ডিসেম্বর 1967 সালে তোমার দুটা ভাগে ভাগ হয়ে যায় 10 বছরের মধ্যেই। একটা চীনপন্থী, একটা মস্কোপন্থী। চীনপন্থীদের নেতৃত্বে থাকেন ভাসানী, আর মস্কোপন্থীদের নেতৃত্বে থাকে মুজাফফর আহমদ। দুটি শিবিরে ভাগ হয়ে যায়। তাই ভাগ হয়ে যাওয়ার কারণে ন্যাপের
আমাদের মূল রাজনীতিতে ভূমিকা রাখার সম্ভাবনা আসলে কমে যায়। আব্দুল হামিদ খান ভাসানী উনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের স্বাধীনতার পথে যত বড় বড় ঘটনাগুলো ঘটছে সবগুলোর মধ্যে উনি একদম ফ্রন্ট লাইনে ছিল। যত বড় বড় ঘটনা আছে স্বাধীনতার পথে, যত বড় বড় ঘটনা, এই জন্যই আমরা নির্দিষ্ট কাউকে জাতির জন্য বলাটা কঠিন। হ্যাঁ, একজনকে বলা খুব ডিফিকাল্ট। এই দেশটা স্বাধীন হওয়ার পিছনে অনেকের অবদান আছে, সেখানে মাওলানা ভাসানীও অন্যতম, শেরেবাংলা ফজল হকও অন্যতম, সোহরাওয়ার্দী এখানে অন্যতম। আমরা এই জন্য বলা হয় ফাউন্ডিং ফাদার্স, যেহেতু অনেকের অবদান আছে, নির্দিষ্ট একজনের কারণে তোমার বাংলাদেশ হয় নাই, এটা অনেকগুলো স্টেজ পাড়ি দিয়ে আসছে। আব্দুল রহমান খান ভাসানীর উপর তোমাকে ডিটেলস পড়তে হবে, যেহেতু আগে সরকারের আমলে ভাসানীকে পড়াটা ছিল নিষিদ্ধর পর্যায়ে, মানে কিছু আসতো না পরীক্ষায়। ওনার জন্মসাল গুরুত্বপূর্ণ, মৃত্যুসাল গুরুত্বপূর্ণ। উনি জন্মগ্রহণ করেন 1980 সালে। দেখো, 71 সালে ওনার জন্ম, ওনার বয়স কত? 91 বছর। সে 91 বছরে কিন্তু উনি কাজ করে গেছে। উনি যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্বে দেয় ওনার বয়স তখন 96 বছর। এরকম বৃদ্ধ অবস্থায় কিন্তু উনি সত্যের পক্ষে ছিল। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে উনি পরিচিত মজলুম জননেতা নামে। ওনার জন্ম সিরাজগঞ্জে। উনি টাঙ্গাইলের কাকমারিতে প্রাথমিক বিদ্যালয়ে পড়েন, পরে ময়মনসিংহের হালুয়াঘাটে মাদ্রাসা শিক্ষকতা করে। আর যত আন্দোলন তুমি দেখবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় উনি মোটামুটি ফ্রন্ট লাইনে থেকে আন্দোলন করছে। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। ওনার প্রথম রাজনৈতিক দল ছিল কংগ্রেস। আর ভাসানী উপাধির কারণ হচ্ছে 1929 সালে আসামের ধুবড়ী জেলার ভাসানচরে একটা কৃষক সম্মেলন আয়োজন করেন। ওখানে ওনাকে উপাধি দেওয়া হয় ভাসানীর মাওলানা। সেখান থেকে ওনার নামের শেষে ভাসানীর নামটা যুক্ত হয়। আর ওনার ঐতিহাসিক ভূমিকা সব জায়গায় আমরা ওনার ভূমিকা দেখবো, 71 সালের ভূমিকা, 1970 গণঅভ্যুত্থানে ওনার ভূমিকা দেখবো আমরা। ফারাক্কা লং মার্চে, এটা ঐতিহাসিক একটা ঘটনা। মূলত ফারাক্কাবাদের ফলে নদীর নাব্যতা কেড়ে নেওয়ার আশঙ্কায় পানির ন্যায্য সেচ দাবিতে 1976 সালে 16 মে ভাসানের নেতৃত্বে লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে মনোনবাদ ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নেয় এবং কানসাটে হাই স্কুল মাঠে একটা বিশাল সমাবেশনী বক্তব্য রাখে। সেদিন থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। ফারাক্কা দিবস কবে? 16 মে। ভাসানের নেতৃত্বে গঠিত হয় ন্যাশনাল আর্মি পার্টি বা ন্যাপ। উনি 1936 থেকে 1946 পর্যন্ত আসামের বিধানসভার সদস্য ছিল। আসামে। হুম। আমরা উম, তোমার হচ্ছে যে এর আগে আরো কিছু ইলেকশন পড়ছিলাম, সেগুলোর সাথে রিলেট করা ট্রাই করতে হবে। 37 সালে এখানে মুখ্যমন্ত্রী কে ছিল, 43 সালে মুখ্যমন্ত্রী কে ছিল, হ্যাঁ, সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিল। 49 থেকে 56 পর্যন্ত উনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন। 55-56 উনি এমপি ছিলেন। বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম যে ইলেকশন 73 সালে, সেখানে উনি প্রার্থী ছিলেন, সেখানে উনি এমপি হন। বাংলাদেশের উনি এমপি ছিলেন। ওনার মৃত্যু 17 নভেম্বর 1976 সালে। আর ঐতিহাসিক যত আন্দোলন সংগ্রাম দেখবেন প্রায় প্রত্যেকটাতে উনি খুব ফ্রন্ট লাইনে অংশগ্রহণ করছে এবং আমাদের আহ, বাংলাদেশের জন্মের সাথে ওনার নাম ওতপ্রোতভাবে জড়িত। তাহলে ওনার নাম বাদ দিয়েও তুমি বাংলাদেশ স্বাধীন করতে পারবে না, ওনার নাম বাদ দিয়ে। হ্যাঁ, দুঃখজনক গত 15 বছর ওনার নাম নেওয়া এটা নিষিদ্ধের পর্যায়ে ছিল। তো এখন নাম নেওয়া নিষিদ্ধ না, এখন ওনার নাম নেওয়া যেতে পারে। ওনার উপর প্রশ্ন আসতে পারে এখন। ও যে বললাম পাকিস্তানে কোনো সরকারি তোমার চিরস্থায়ী হয় না, তাহলে রিপাবলিকান কোয়ালিশন সরকার আসলে চিরস্থায়ী হলো না, চিরস্থায়ী না, সরি, 5 বছরও ওরা পূর্ণ করতে পারলো না। কি হলো? সামরিক শাসন, প্রথম সামরিক শাসন। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা, সে প্রথম সামরিক শাসন জারি করে এবং আগের সংবিধান বাতিল করে দিল। কি রে ভাই, এত কষ্ট করে একটা সংবিধান বানানো হয়েছে, এত মিটিং করে, হ্যাঁ, মিটিং করতে তো অ্যাটলিস্ট একটা চা বিস্কুট তো খাওয়ানো লাগে না? এত এত চা বিস্কুট খাওয়া একটা সংবিধান বানানো হয়েছে। মিটিং করতে তো ওই জন্য, তাই না? মিটিং করলে তুমি অ্যাটলিস্ট তুমি চা বিস্কুট হলে খেতে পারবা। চা বিস্কুটের বিলি তো অনেক আসছে এখানে। কি হলো? আমার মিটিং জিনিসটা খুব ভালো লাগে, কারণ মিটিং এর মধ্যে প্রচুর তোমার চা নাস্তা দেওয়া হয়। আমাদের অফিসে তোমার আহ, একবার মিটিং এর মধ্যে স্যার জিজ্ঞেস করলো আপনাদের কারো কোনো বক্তব্য আছে কিনা। তাই বললাম স্যার আমার একটা বক্তব্য আছে। স্যার পুরো এক সপ্তাহে আমরা অপেক্ষা করি, আমাদের বৃহস্পতিবার মিটিং হবে, স্যার মিটিং রং চা দেওয়া হয়। এটা স্যার আমার খুবই এটাতে খুবই আমি দুঃখ লাগে এটাতে। আমরা অপেক্ষা করি যে চা নাস্তা খাবো এখানের মধ্যে। তো স্যার কই এটা গুরুত্বপূর্ণ কোনো কথা হলে আমি স্যার অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনি জিজ্ঞেস করুন অন্যদের, সব বলে হ্যাঁ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ এটা। এরপর আমাদের অফিসে মোটামুটি দুধ চাঁদের ব্যবস্থা। এই যে তুমি সরকারি চাকরি পাওয়ার পরে
তোমার অফিসে যদি আমরা যদি যাই বেড়াইতে, তুমি আমাদের একটু দুধ চা খাওয়াও। মানে সরকারি অফিসে যেটা করা হয় আর কি, অত্যন্ত দামি একটা সিরামিকের তোমার মগে রং চা খাওয়ানো হয়। এটা তো ভাই একটা অত্যাচার, একটা মানুষকে অপমান করা হয়। এত দামি একটা সিরামিকের আপনি মগের মধ্যে যে রং চা খাওয়া যেতেন, একটা লেবু দিয়ে রং চা খাওয়ান, বলে কেমন দুধ চা খাওয়ান ভাই, একটা কফি খাওয়ান একটা। এরা এত রং চা দুধ চা খাইয়া টাইয়া সংবিধান বানাইলো, 56 সালে বানাইছে, 2 বছরও এটা টিকলো না, বাতিল করে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা। ইস্কান্দর মির্জা ভাই সে কি করলো দেখি, সে তার দোস্ত আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক বানাইছে। হুম, একজন হয়ে গেল, সে হচ্ছে প্রেসিডেন্ট, আর দোস্তর বানাইলো প্রধান সামরিক আইন প্রশাসক। হুম, ক্ষমতা রাজনীতি, ক্ষমতা এবং প্রেম, এই দুই জায়গায় দোস্ত বলে কিছু নাই। হুম, কখনো তোমার দোস্তকে প্রেমের দুতিয়েলি বানাবো না। তো দোস্ত কিন্তু তোমার অনেক সময় তোমার প্রেমিকা ভাগা এলে চলে যেতে পারে। তো এখানে ইস্কান্দার মির্জা তার দোস্তরে, দোস্ত আইয়ুব খানের সামরিক আইন প্রশাসক বানাইছে। 20 দিনের মধ্যে আইয়ুব খান করলো, দোস্ত তুমি যাও গা। আর ঘটনা আছে কি জানো, ইস্কান্দার মির্জা যখন মারা গেছে, ও আচ্ছা, ওনারে এক কাপড়ে এয়ারপোর্টে পাঠিয়ে দিছে, তুমি তাড়াতাড়ি ভাগো নাহলে গুলি করে মেরে ফেলবো। মাত্র 100 টাকা দিছে ওরে। ওকে আমার কিছু টাকা দাও, কোনো টাকা দাও, 100 টাকা দিয়ে তুমি যাও ভাগো তাড়াতাড়ি, ওরে বাইরে পাঠা দিছে। ওর মৃত্যুও তোমার বিদেশে মাটিত হয়েছে। এবং ইস্কান্দার মির্জা যখন মারা যায়, ওর ফ্যামিলি অনুরোধ করছিল তার ডেড বডি পাকিস্তান আনার জন্য। আইয়ুব খান রাজি হয় নাই, ওর ডেড বডি পর্যন্ত পাকিস্তান আনতে দেয় নাই। হ্যাঁ, তো এ হচ্ছে বন্ধুর অবস্থা। এই জন্য বন্ধুকে, কিছু জায়গায় বন্ধুকে বিশ্বাস করতে হবে না। ক্ষমতা, ক্ষমতা দিলে বন্ধু তোমার ফালাই দিতে পারে। আর প্রেম, প্রেমের দ্বিতীয় যদি করো, বন্ধুর হাতে দিয়ে দায়িত্ব দিলে বন্ধু পরে তোমার প্রেমিকার ভাগানি চলে যাবে। তো খুব সাবধান থাকতে হবে। তো যাই হোক, মাত্র 20 দিনের মাথায়, 7 অক্টোবর এবং 27 অক্টোবর, 20 দিনের মাথায় বন্ধুরে ক্ষমতাচ্যুত করে দেয়, করে আইয়ুব খান নিজে ক্ষমতা বসে গেল। পরদিন সে বললো আমি প্রেসিডেন্ট, নিজেকে সে প্রেসিডেন্ট ঘোষণা করলো। এ হলো সেই আইয়ুব খান। তো এর মধ্যে দেখো আমাদের কয়েকটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আমাদের এখানে বড় নেতাদের মধ্যে সবচেয়ে বড় নেতাকে তখন, বাঙালি বড় নেতাকে, সোহরাওয়ার্দী। 63 সালের 5 ডিসেম্বর সোহরাওয়ার্দী মারা যায় লেবাননের রাজধানী বৈরুতে। এর মধ্যে আমাদের বড় নেতাদের মধ্যে ফজলুল হক নাই, উনিও মারা যান। ভাসানী আর একটা দল করে ফেলে। তাহলে এর মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান চলে আসেন ফ্রন্ট লাইনে। এই জন্য আমরা 66 সাল থেকে দেখবো শেখ মুজিবুর রহমান একেবারে ফ্রন্ট লাইনে। আগে সোহরাওয়ার্দীর ছায়া কিছু ঢাকা ছিল না। তাইলে আমরা ফ্রন্ট লাইনে একবার শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসবো। তো আইয়ুব খান একদম হাসিনার কার্বন কপি। আইয়ুব খান এসে বললো যে তোমরা ইলেকশন কি বুঝবা না, তোমরা ভোট জিনিসটা তোমরা বুঝবা না, তোমরা ভোট দেওয়ার দরকার নেই। সিস্টেম বানাইছে সে, 4 স্তরের বিশিষ্ট একটা প্রশাসনিক কাঠামো বানাইছে। হ্যাঁ, সেই কাঠামো হচ্ছে এখানে ইউনিয়ন কাউন্সিল করবে, এরা হচ্ছে বেসিক ডেমোক্রেট। জনগণ এই ইউনিয়ন কাউন্সিলকে নির্বাচিত করবে। ইউনিয়ন কাউন্সিল ভোট দিয়ে থানা কাউন্সিল বানাবে, থানা কাউন্সিল জেলা কাউন্সিল, জেলা কাউন্সিল বিভাগীয় কাউন্সিল বানাবে। হ্যাঁ, তো আইয়ুব খানের প্ল্যানটা কি ছিল, বেসিক ডেমোক্রেটদের তো কিনে ফেলা যাবে। তো বেসিক ডেমোক্রেট কারা, এদের বলে মৌলিক গণতান্ত্রিক। এদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। না 80,000 লোকের কিনতে তো বেশি টাকা আসলে লাগবে না। হ্যাঁ, এটা তো কন্ট্রোল করা খুবই সোজা। জনগণ বলে, জনগণ আসলে ওরা বুঝবে না দেশের ভালো কি খারাপ। তোমার এটা শুধু তোমার আইয়ুব খান না, এটা স্বৈরাচাররা এটাই মনে করছে, মনে করছে সাধারণ জনগণের কোনো, ওদের কোনো বুঝ বিবেচনা নাই। ওরা ভুল লোকরে ভোট দিবে। মানে শিক্ষিত মানুষকে আমরা এগুলো বলতে শুনি যে ইলেকশনে কি দরকার, ইলেকশন হলে মানুষ ভুল মানুষকে ভোট দিবে। তাহলে তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব মানুষকে তাহলে শিক্ষা দেয়া। তুমি শিক্ষা দিবে মানুষকে, তুমি শিক্ষা দিতে ব্যর্থ হইছো, তোমাকে তাহলে শিক্ষা দিবা যাতে সে ভুল লোককে ভোট না দেয়। তুমি এত উন্নয়ন করছো, তাহলে তোমাকে যাতে ভোট দিতে পারে। তো দেখে আইয়ুব খান এখানের মধ্যে আর কি কাজ করছে, পাকিস্তানের সংবিধান, নতুন করে সংবিধান রচনা করে ফেলছে সে। 62 সালে নতুন সংবিধান রচনা হয়। সে একটা শিক্ষা কমিশন গঠন করছে, তার নাম ছিল শরীফ শিক্ষা কমিশন। চেয়ারম্যান ছিল SM শরীফ। ওরা 62 সালে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টের মধ্যে ওরা বলে যে শিক্ষা এটা বিনামূল্যে দেওয়ার মতো কোনো বস্তু না। 6 থেকে 12 পর্যন্ত ইংরেজি বাধ্যতামূলক করা হবে, উর্দু হবে সার্বজনীন ভাষা। এবং পোলাপান স্কুল বেতন দিবে, বেতন টাকা দিয়ে ওরা পড়াশোনা করবে। সরকার 40% দিবে, পোলাপান দিবে 60%। অবৈতনিক শিক্ষা মিক্ষা এগুলো অবাস্তব কল্পনা। এর প্রতিবাদে 62 সালে, এই শিক্ষা কমিশনের প্রতিবাদে 62 সালে 17 সেপ্টেম্বর ছাত্ররা হরতাল কল করে। হরতালে পুলিশ গুলি চালায়। এখানে বাবুল, মোস্তফা, ওয়াজিউল্লাহ ওরা নিহত হন। আর ওনাদের শাহাদাতকে স্মরণ করার জন্য 63 সালে 17 সেপ্টেম্বরকে শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
তো 63 সালের 17 সেপ্টেম্বর এটা হচ্ছে শিক্ষা দিবস। আর সরাদির পরামর্শে রিপোর্টটা স্থগিত করা হয়েছিল। তো আইয়ুব খান সে চিন্তা করলো আসলে এভাবে সামরিক শাসন জারি করার ক্ষমতা তোমার ধরে রাখা কঠিন, তার চেয়ে ইলেকশন দেওয়া যেতে পারে। তো হাসিনা স্টাইল ইলেকশন, ইলেকশনের মধ্যে সে বেসিক ডেমোক্রেটদের দিয়ে ইলেকশন দেওয়া হবে। এখনই যে একটা দল করে, দলের নাম হলো কনভেনশন মুসলিম লীগ। আহমদুর রহমান লাগবে না। তো আমরা এখন আস্তে আস্তে তাহলে অনেকগুলো ঘটনা পড়ে ফেললাম। 62 সালে অনেকগুলো একটা ঘটনা ঘটলো আমাদের। সে নতুন একটা সংবিধান বানায় ফেলছে এবং সেখানে সে পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র বানায়। পাকিস্তান রাজধানীও চেঞ্জ করে ফেলা 62 সালে। পাকিস্তান রাজধানী ওই এই যে আমরা অত ওই ডিটেলস গুলো আমরা পড়বো না। আর মোটামুটি এখন যেহেতু স্পেশাল বিসিএস সেজন্য আমরা কিছুটা কাস্টমাইজ করে ফেলছি লেকচার গুলো। আমাদের বইয়ের মধ্যে তোমরা একটা ডিটেলসে পাবা প্রতিটা ঘটনা, এখানে আমরা একটু কাস্টমাইজ ভার্সন চালাইছি। তো চলো আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করবো, সেটা 65 সালে একটা ইলেকশন করব। তো আইয়ুব খানের যে এই যে চরম স্বৈরাচারী যে সরকার, এবং সে প্রচন্ড ক্ষমতাবান ছিল সে, তো তার বিরুদ্ধে এখন সবগুলো দল এখন এক হয়ে যাবে। খাজা নাজিমুদ্দিনের বাসায় গঠন করা হলো কম্বাইন্ড অপোজিশন পার্টি। এই কম্বাইন্ড অপোজিশন পার্টিতে কারা কারা ছিল? এখানে মোহাম্মদ আলী জিন্নাহ ছোট বোন ফাতেমা জিন্নাহ ছিল এটা নেতা, কম্বাইন্ড অপোজিশন পার্টির উদ্যোক্তা। শরিক দলগুলোকে পাকিস্তান আওয়ামী লীগ, ভাসানের নেতৃত্বে ন্যাপ, পাকিস্তান মুসলিম লীগ, নাজাম ইসলাম, জামাত ইসলাম, সবাই মোটামুটি এক হয়ে গেল কার বিরুদ্ধে? আইয়ুব খানের বিরুদ্ধে। হুম। তুমি দেখবা আর্মি যদি বেশি ক্ষমতা প্র্যাকটিস করে তখন কি হয়? রাজনীতিবিদরা সবাই এক হয়ে যায়। তো এখন আইয়ুব খান যেহেতু তোমার সে সরে শুরু করছে, রাজনীতিবিদদের বিভাজন থামানোর জন্য, এক করে ফেলার জন্য কার্যকর ফর্মুলা হচ্ছে কি জানো নেই? আর্মির বাড়ি। তো আর্মি যখন পিটানি শুরু করে তখন রাজনীতিবিদরা আবার এক হয়ে যায়। তাহলে এখন পাকিস্তান আওয়ামী লীগ, মুসলিম লীগ, ন্যাপ, নাজাম ইসলাম, জামাত ইসলাম সবাই এক হয়ে গেল। তাদের প্রার্থী হচ্ছে ফাতেমা জিন্নাহ। কার বিরুদ্ধে ইলেকশন করা হবে এখন? ইলেকশন করা হবে এখন আইয়ুব খানের বিরুদ্ধে, যেহেতু সে স্বৈরশাসক এবং সামরিক শাসক। তার বিরুদ্ধে এখন ইলেকশন করা হবে, সে একটা ইলেকশন দিল। তাহলে ফাতেমা বনাম আইয়ুব, এটাতে সবাই আশা জাগছিল যে ফাতেমা মনে হয় জিতবে। কিন্তু আইয়ুব খান ছিল প্রচন্ড রকমের ধুরন্ধর ব্যক্তি। ইলেকশনটা ছিল রিগ ইলেকশন। সো এই ইলেকশনের মধ্যে আইয়ুব খান জিতে যায়। জিতে যাওয়ার পরে সে আরো বেশি তোমার তাণ্ডব শুরু করে। 65 সালে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়। কাশ্মীরকে কেন্দ্র করে এই যুদ্ধের সূত্রপাত। বাঙালি সৈনিকেরা এখানে কিন্তু ভারত কিন্তু পাকিস্তান দখল করে ফেলতো, কিন্তু এখানের মধ্যে বাঙালি সৈনিকরা জীবন বাজি রেখে পাকিস্তানকে রক্ষা করে। সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে 65 সালে আমরা গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ হইলো, ইলেকশন হলো। ইলেকশনের আগে একটা কপ গঠন করা হয়েছে কম্বাইন্ড অপোজিশন পার্টি 64 সালে। সেখানে মোটামুটি শরিক দল পাকিস্তানের মোটামুটি বড় দল সবগুলো অংশগ্রহণ করছে আইয়ুব খানের এগেনস্টে। আইয়ুব খান এই ইলেকশনটা রিগ করে এখানে সে জিতে যায়। আমরা যখন 66 সালে, 66 সালে, তাহলে এখন আইয়ুব খান সে প্রেসিডেন্ট। 66 সালের 23 মার্চ লাহোরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে 6 দফা দাবি উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান। তো এই 6 দফা দাবি প্রস্তুত করা হয় লাহোর প্রস্তাবের সঙ্গে মিল রেখে, যে এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে। যেহেতু 23 মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, 23 মার্চে পাকিস্তান জাতীয় দিবস হিসেবে তখন পালিত হয়। এবং এই 23 মার্চে মূলত এই লাহোর প্রস্তাবটা উত্থাপন করা হয়। সরি, আমাদের এখানে 6 দফাটা উত্থাপন করা হয়, দুটো সেম তারিখ, লাহোর প্রস্তাব এবং 6 দফা। 6 দফার দাবিসমূহ নাইস টু নো, তুমি একটু আইডিয়া রাখো। আম, পরীক্ষা আসার পসিবিলিটি যদিও কম, জাস্ট নাইস টু নো। তো প্রথম দফা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন দিতে হবে, যে প্রতিটা প্রদেশ আলাদা আলাদা নিজেদেরকে শাসন করবে। হ্যাঁ,
এবং যুক্তরাষ্ট্রের সরকার হবে। ওকে, তাহলে প্রথম হলো স্বায়ত্তশাসন দেওয়া হলো। সেকেন্ড, এই সরকার কতটুকু ক্ষমতা পাবে, তার প্রাদেশিক সরকার কতটুকু ক্ষমতা পাবে, কেন্দ্রীয় সরকার কতটুকু ক্ষমতা পাবে। ওদের কাজ হচ্ছে মেইনলি দেশ রক্ষা করা। ওকে, 3 নম্বর দফা। এখন তাইলে স্বায়ত্তশাসন পায় কি হবে, তাহলে অর্থ বিষয়ক তো ক্ষমতা লাগবে, মুদ্রা বিষয়ক ক্ষমতা লাগবে। আর 3 নম্বর দফা হচ্ছে মুদ্রা অর্থ বিষয়ক ক্ষমতা। এখন মুদ্রা তুমি কই পাবা, মুদ্রাটা কি, প্রত্যেকটা প্রদেশের আলাদা আলাদা মুদ্রা থাকতে হবে, আর আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, প্রত্যেক নিজ নিজ হিসেব রাখবে মুদ্রার। মুদ্রা অর্জন করবে কি হবে, ট্যাক্স দিয়া। প্রত্যেক প্রদেশ নিজেদের ট্যাক্স নিজেরা অর্জন করবে, এবং প্রতিটা প্রদেশ তাদের কাস্টম, তাদের ট্যাক্স, ভ্যাট সব নিজেরা নিজেরা ঠিক করবে কতটুকু হবে। 5 নম্বর দফা, ব্যবসা বাণিজ্য করে তো টাকা উপার্জন করতে হবে, প্রত্যেকটা প্রদেশ তারা নিজেরা ব্যবসা বাণিজ্য করে তারা তাদের টাকা উপার্জন করবে, এবং তাদের নিজেদের হিসাবে থাকবে এটা। সেখানে একটা ফান্ড তারা কেন্দ্র সরকারকে দিবে। 6 নম্বর দফা হচ্ছে প্রদেশগুলোর আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা থাকতে হবে তাদের নিজেদের রক্ষা করার জন্য। তো এখানে সরকার গঠনের ভোটের অধিকারের কথা বলা আছে প্রথম দফায়। অর্থনৈতিক দফা হলো 3টা, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। আর মুদ্রার কথাও 3টা দফা উল্লেখ আছে। 6 দফা হচ্ছে নাইস টু নো। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, আমরা চলেছি 68 সালে। এর মধ্যে 6 দফার নিয়ে শেখ মুজিবুর রহমান উনি মিটিং মিছিল সমাবেশ করতেছে, উনি গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার হওয়ার পর উনি এখন জেলে আছে। তো 66 সালের প্রায় অর্ধেক সময়, 67 সাল পুরোটা, 68 সাল পুরোটা উনি আছেন জেলে। 68 সালে ওনার এগেনস্টে একটা নতুন অভিযোগ আনা হলো। মামলার নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য। বলা হলো এখানে শেখ মুজিবুর রহমান আরো অন্য 34 জন আসামিকে নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, সে রাষ্ট্রকে সেপারেট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা হচ্ছে যে ইন্ডিয়া যায়, এখানে আমাদের ইন্দিরা গান্ধীর সাথে তারা মিটিং করছে, এবং তারা রাষ্ট্রকে ভাগ বিভাজন করে ফেলার জন্য মেটিকুলাস প্ল্যান করতেছে। এই অভিযোগ আনা হইল। আসামি সংখ্যা হলো 35 জন। তদন্তকারী কর্মকর্তার নাম হচ্ছে ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান। ট্রাইব্যুনালের প্রধান হচ্ছে বিচারপতি এস এ রহমান। পাকিস্তানের পক্ষে আইনজীবী ছিল মঞ্জুর কাদের, প্রধান কৌশলী এবং টি.এইচ. খান। আর শেখ মুজিবুর রহমানের পক্ষে আইনজীবী ছিল আব্দুল সালাম এবং টমাস উলিয়াম, উনি ছিলেন ব্রিটিশ এমপি। দেখো এখানে রাজসাক্ষী হয়ে গেছে 11 জন। তার মানে যাদেরকে নিয়ে আসলে প্ল্যান করেছিল তাদের মধ্যে থেকে কয়েকজন রাজসাক্ষী হতে রাজি ছিল। তো এই মামলা যদি রায় হয়ে যেত, তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমানকে কখনো উদ্ধার করা যেত না। মানুষ তো বুঝে গেল যে তাহলে ওনাকে উদ্ধার করা যাবে না কোনো মতে, মামলা রায় যদি হয়ে যায়। তখন মানুষ রাজপথে তীব্র আন্দোলন শুরু করলো। 19 জুন 1968 সালে কুর্মিটোলা সেনানিবাসে এটা বিচার শুরু হয়েছে, এবং জনগণের যে আন্দোলন, যেটা ছিল 69 গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের চাপে 22 ফেব্রুয়ারি 1969 সালে আইয়ুব খান মামলা উইথড্র করতে বাধ্য হয়। এখন দেখো পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আসলেই শেখ মুজিবুর রহমান এরকম একটা মেটিকুলাস প্ল্যানের সাথে উনি জড়িত ছিল। তোমার একটা বই আছে সত্য মামলা আগরতলা, শওকত আলী লিখছিল যে আসলে এরকম মেটিকুলাস প্ল্যান ছিল। এখন একজন স্বৈরশাসককে হটাতে হলে কিন্তু অবশ্যই মেটিকুলাস প্ল্যান লাগবে। তো মেটিকুলাস প্ল্যান ছাড়া স্বৈরশাসককে হটাবা কিভাবে? এখন আওয়ামী লীগের লোকজন আবার নিজেরাই একটা মেটিকুলাস প্ল্যানকে নিতে পারতেছে না। 24-এর গণ অভ্যুত্থান ডেফিনেটলি একটা মেটিকুলাস প্ল্যান হয়েছে। এখানে আন্দোলন কোনটার নাম বাংলা ব্লকেট হবে, হরতাল নাম দিলে মানুষ এটা গ্রহণ করতো না, যে বাংলা ব্লকের নামটা মাথায় আসছে, এটা তো ডেফিনেটলি মেটিকুলাস প্ল্যান। হ্যাঁ, কোথায় কি হবে না হবে, এটা এটা কিছুটা মেটিকুলাস প্ল্যান তো ছিল এখানের মধ্যে। মেটিকুলাস প্ল্যান ছাড়া তুমি কিভাবে একটা স্বৈরশাসক ঘটাবা, এত শক্তিশালী স্বৈরশাসক যার আন্ডারে পুরো সেনাবাহিনী তার কথা শুনে, পুলিশ বাহিনী তার, আমলা বাহিনী তার, হ্যাঁ, ছাত্রলীগ বাহিনী তার, যুবলীগ বাহিনী তার, মাস্তান তার, গুন্ডা তার, সবই তার। এত প্রবল প্রতাপশালী সরকারকে তুমি হঠাৎ যদি হয়, তোমার তো অবশ্যই মেটিকুলাস প্ল্যান লাগবে, অবশ্যই মেটিকুলাস ডিজাইন লাগবে। তো যারা বলে মেটিকুলাস প্ল্যান করে তোমার সরকার পতন করে, তো মেটিকুলাস প্ল্যান করে তো করবে, তাই না? তোমার গান্ডুগিরি করে কি তুমি সরকার পতন করতে পারবা? অবশ্যই মেটিকুলাস প্ল্যান করে সরকার পতন করতে হয়। তো এইটা একটা মেটিকুলাস প্ল্যান ছিল, এবং 24-এর গণঅভ্যুত্থানে মেটিকুলাস প্ল্যানই ছিল। 1969 সালের
জানুয়ারি মাসে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব পাকিস্তানে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওকে, কারণ জনগণ বুঝলো এখন আসলে ব্যাপক আন্দোলন যদি না করা হয় তাহলে শেখ মুজিবুর রহমানকে কিন্তু এখানে উদ্ধার করা যাবে না। হ্যাঁ, এবং ওনাদের সর্বোচ্চ শাস্তি হয়ে যাবে। এই আন্দোলনটাকে নেতৃত্ব দেয় তোমার ছাত্র জনতা এবং মাওলানা ভাসানীর ভীষণ রকম অবদান ছিল। হ্যাঁ, এবং এখানে স্লোগান ছিল, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। মাওলানা ভাসানীর ভীষণ রকম অবদান ছিল। যদি আওয়ামী লীগের লোকজন এখন মাওলানা ভাসানীকে আর কাউন্ট করে না, ওরা মনে করে মাওলানা ভাসানীর নামে যে কোনো ব্যক্তি ছিল এইটাও তারা মনে করে না। এবং গত 15 বছর ভাসানের নাম নেওয়ার নিষিদ্ধ ছিল, ভাসানের নামও নেওয়া যাবে না। আমরা 1970 সালে জানুয়ারি মাসে চলে আসছি। 4 জানুয়ারি 1969 সালে ডাকসু কার্যালয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক 11 দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এখন ঘটনাগুলো খুব দ্রুত ঘটবে। 20 জানুয়ারি 1970 সালে পুলিশের গুলিতে আসাদ নিহত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এই জন্য 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস। আর শহীদ আসাদকে নিয়ে একটা কবিতা লেখেন আসাদের শার্ট শামসুর রহমান। আর এই আসাদের শাহাদাতকে স্মরণ করার জন্য আইয়ুব গেটকে নামকরণ করা হয় আসাদ গেট। ওনার জন্মস্থান নরসিংদী জেলায়। ওনার সাথে আরেকজন নিহত হন, তার নাম হলো রুস্তম। এর আসাদের শার্ট কবিতাটা। 4 দিন পর 24 জানুয়ারি শহীদ মতিউর রহমান নিহত হন। উনি ছিলেন নবকুমার ইনস্টিটিউটের 9ম শ্রেণীর ছাত্র। এই জন্য 24 জানুয়ারি পালন করা হয় গণ অভ্যুত্থান দিবস হিসাবে। ঘটনাগুলো কিন্তু কিন্তু খুব দ্রুত করতেছে। পরের মাসে 15 ফেব্রুয়ারি সার্জন জহুরুল হককে হত্যা করা হয়। ওনারা ছিলেন রাজবন্দী। উনি ছিলেন তোমার আগরতলা ষড়যন্ত্র মামলার একজন রাজবন্দী। কুর্মিটোলায় বন্দী ছিলেন। আর ওনাকে ওনার স্মরণে ইকবাল হলের নামকরণ করা হয় জহুরুল হক হল। 18 ফেব্রুয়ারি অধ্যাপক শামসুজ্জোহাকে হত্যা করা হয়। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন, আর রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। উনি দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। তাহলে এখানের মধ্যে সরকারের একটা হত্যাকাণ্ড মানুষকে আরো বেশি তোমার উন্মাতাল করে দেয়। এই গণ আন্দোলনে একমাত্র নারী শহীদ শহীদ আনোয়ারা বেগম ঢাকার নাকালপাড়ায় শহীদ হন 25 জানুয়ারি 1969 সালে। তাহলে আন্দোলন খুব তুঙ্গে এখন। তাহলে গণ অভ্যুত্থান শহীদরা কারা? শহীদ আসাদ, মতিউর, সার্জন জহুরুল হক, অধ্যাপক শামসুজ্জোহা, রুস্তম, শহীদ আনোয়ারা। এই গণ অভ্যুত্থানের চাপে 21 ফেব্রুয়ারি আইয়ুব খান ঘোষণা দেন পরবর্তী ইলেকশন উনি আর প্রার্থী হবেন না। এবং 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাটি নিঃশর্তভাবে প্রত্যাহার করা হয় এবং বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দীকে মুক্তি দেওয়া হয়। 69 গণঅভ্যুত্থানের পটভূমিকে লেখক উপন্যাস হচ্ছে চিলেকোঠা সেপাই, লেখক আখতারুজ্জামান ইলিয়াস। হুমায়ুন আহমদ লিখছিলেন মাতাল হওয়া 69 গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে। শওকত আলী লিখছিলেন এই সত্য মামলা আগরতলা। 69 সালে মার্চ মাসে সেনাবাহিনী আবার গুলি করে 90 জন নিহত হয়। আইয়ুব খান পরে পাকিস্তানের গভর্নর চেঞ্জ করে, তাতে কোনো আন্দোলন থামানো যায় নাই। অবশেষে 25 মার্চ এই প্রবল প্রতাপশালী, প্রবল ক্ষমতাবান আইয়ুব খান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে সে নিজে পদত্যাগ করে। ইয়াহিয়ার উপর এখন চাপ চাপ হচ্ছে কি ইলেকশন দেওয়ার জন্য। তাহলে ইয়াহিয়া এখন ইলেকশন দিবে। 70 নির্বাচনে চলে চলে আসলাম আমরা। 70 ইলেকশনে পূর্ব পাকিস্তানের প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ, নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতীক হচ্ছে নৌকা, স্লোগান হচ্ছে 6 দফা। তো 70 ইলেকশনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের টোটাল 169-এর মধ্যে 167টা পাইছে। 122টা সাধারণ আসন, 7টা সংরক্ষিত, টোটাল পাইছে 167টা। আর প্রাদেশিক পরিষদের ইলেকশনে 300টার মধ্যে 288টা পাইছে সাধারণ, সংরক্ষিত 10টা হইল। মোট আসন হচ্ছে 310টার মধ্যে 298টা। প্রাদেশিক পরিষদ আসন পাইছে 298, আর জাতীয় পরিষদ পাইছে 167টা। এখন দেখো এই ইলেকশনে পশ্চিম পাকিস্তানে জাতীয় পরিষদ আসন ছিল 144টা। তাহলে জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি সে পুরো পশ্চিম পাকিস্তান সবগুলো আসন জিতলেও তাও সে প্রধানমন্ত্রী হতে পারতো না। কারণ পুরো পাকিস্তানেই আওয়ামী লীগ
67টা পায়ে গেছে। তাহলে নিয়ম অনুযায়ী শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা। তাহলে এখন পার্লামেন্ট অধিবেশন ডাক দিতে হবে এবং ক্ষমতা হস্তান্তর হবে। 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া ঘোষণা দেয় যে 3রা মার্চ যে জাতীয় পরিষদ অধিবেশন বসবে, পার্লামেন্ট অধিবেশন বসবে, এই পার্লামেন্ট অধিবেশন হবে না, এটা বন্ধ ঘোষণা করে 1 তারিখে। এবং বঙ্গবন্ধুর নির্দেশে 4জন ছাত্র নেতা একটা বৈঠকে বসেন, বৈঠকে বসে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 1 মার্চ। শেখ মুজিবুর রহমান ঢাকাতে হরতাল ডাকে এবং অসহযোগ আন্দোলনের ডাক দেন। 2রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেয়। আর এই অসহযোগ আন্দোলন কিন্তু 3রা মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত এই অসহযোগ আন্দোলনটা পালিত হয়। তাহলে 2রা মার্চ ঢাকায় প্রথম হরতাল পালিত হয়। এই হরতালের মধ্যে উনি অসহযোগ আন্দোলনের ডাক দেয়। পরীক্ষা প্রশ্ন আসছিল অসহযোগ আন্দোলন কবে থেকে কবে পালিত হয়। 3রা মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন হবে। আর 2 তারিখে ঢাকায় হরতাল ডাক হয়। এই দিন প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব। 3রা মার্চ এদিন থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো। এদিন স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হবে। স্বাধীনতা ইস্তেহার ঘোষণাকারী সংগঠন হচ্ছে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। আর ইস্তেহার পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। আর এখানে এই সভা সভাপতিত্ব করে ছাত্রলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকী। স্থান হচ্ছে পল্টন ময়দান। তাহলে পল্টন ময়দানে স্বাধীনতা ইস্তেহার পাঠ করা হয় 3রা মার্চ। এবং এই দিন জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পল্টন ময়দানে উত্তোলন করেন শাহজাহান সিরাজ। তাহলে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন পল্টন ময়দানে শাহজাহান সিরাজ। আর 2রা মার্চ ওদিন আনুষ্ঠানিকভাবে না, ওদিন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আসম আব্দুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। ঠিক আছে। জাতীয় সঙ্গীতের সাথে যদি বলি তাহলে পল্টন ময়দানে শাহজাহান সিরাজ। শঙ্কু সমজদার উনি মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। উনি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। শহীদ হন 3রা মার্চ 1971। তো উনি যে প্রথম শহীদ এই স্বীকৃতি পাওয়ার জন্য 2012 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগছে। উনি জাহাজ কোম্পানির মোট রংপুরে শহীদ হন। 7 মার্চ ঘটলো এক ঐতিহাসিক ঘটনা। 7 মার্চ ঐতিহাসিক ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটার স্থায়িত্ব খুবই কম, 18 মিনিট থেকে 19 মিনিট, মানে রেকর্ডেড ভার্সন। মেন ভাষণটা 23 মিনিটের মতো ছিল। এই ছোট্ট একটা ভাষণ, ওদিন উনি সভাপতি, উনি প্রধান অতিথি, উনি একমাত্র বক্তা। এবং এই ভাষণে এই রেসকোর্স ময়দানে তখন 10 লক্ষ মানুষ উপস্থিত ছিল। তাহলে এখানে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় যে অবদানটা সেটা হচ্ছে বাঙালি সবসময় দ্বিধা বিভক্ত একটা জাতি। ওরা কোনো কিছুতে এক হইতে পারে না। সৌন্দর্য সচেতনতা নাই, সুন্দর কি জিনিস চেনে না, কোন সবকিছু অসুন্দর করে ফেলে। হ্যাঁ, সুন্দর কোনো কিছু দেখলে একটু অসুন্দর করে ফেলে হলো বাঙালির কাজ। ওরা কোনো কিছুর জন্য ইউনাইটেড হতে পারে না, একতাবদ্ধ হতে পারে না, বিভাজন হয়ে যায় সবকিছুতে। বাঙালিকে সবাইকে এক করে ফেলা, যার নেতৃত্বে সবাই এক হয়েছিল তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে এই প্রথমবার মতো আমরা দেখব যে বাঙালি মোটামুটি অল্প কিছু লোকজন বাদ দিয়ে বেশিরভাগ বাঙালি এখন এক হয়ে গেছে স্বাধীনতার দাবিতে। তাইলে এটা একটা বিরল ঘটনা। 7 মার্চের ভাষণে মেইন দাবি ছিল 4টা। কি কি দাবি? চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, গণহত্যা তদন্ত করতে হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ঢাকা চলতেছে অসহযোগ তীব্র আন্দোলন, সাংস্কৃতিক ফ্রন্ট আন্দোলন চলতেছে, রাজপথ আন্দোলন চলতেছে। এর মধ্যে ইআইএ আসছে ঢাকায় শেখ মুজিবুর রহমানের সাথে বৈঠক করার জন্য, সাথে আনছে ভুট্টোকে মিটিং করার জন্য। এই মিটিং এ জয়েন করার বিরুদ্ধে ভাসানী কিন্তু শেখ মুজিবুর রহমানকে বলছে তুমি এখানে জয়েন করিও না, যে ওদের সাথে আবার কিসের মিটিং, সশস্ত্র বিপ্লব ছাড়া আমাদের আসলে কোনো পথ নাই। শেখ মুজিবুর রহমান এই মিটিং এ বসছে, জনগণের মধ্যে এটা নিয়ে ক্ষোভ ছিল যে উনি মিটিং এ কেন বসছে। আসলে পশ্চিম পাকিস্তানিদের প্ল্যান ছিল মিটিং করা অবস্থায় আন্দোলন কিছুটা তোমার স্থগিত করে এখানে অস্ত্র শস্ত্র চালান এদিকে নিয়ে আসা। এটা ছিল বৈঠকের উদ্দেশ্য। যখন আন্দোলন করার সময় কিন্তু এটা টুপ হিসেবে ইউজ করা হয়। এর মধ্যে প্রথমে 24-এর গণঅভ্যুত্থানের সময় তোমার হারুন, ওই যে বাতার হোটেলের হারুন, হারুন বারবার বলতেছিল যে তোমাদের
সবাইকে নিয়ে আসে আমরা একটা মিটিংয়ে বসি। তো সবাইকে নিয়ে আসার কথা কেন বলা হয়? কারণ সবাইকে নিয়ে আসতে পারে আর সবাইকে একসাথে অ্যারেস্ট করে ফেলবে। তো সবগুলোকে নিয়ে আসো, আমরা একটা মিটিংয়ে বসি। তো এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি। হ্যাঁ, এই জন্য তোমার এই যে ফিলিস্তিন কবি একটা কথা বলছিল যে তরবারের সাথে গর্দানের কখনো সংলাপ হয় না। কাস্তান গানাফানি ওনার নাম। হ্যাঁ, তরবারের সাথে আবার গর্দানের সংলাপ কিসের, তাই না? তো 16 থেকে 24 মার্চ শেখ মুজিবুর রহমানের সাথে ইয়াহিয়ার বৈঠক হয়। এখানে ভুট্টো আসছিল। 17 মার্চ অস্ত্র বোঝাই সোয়াত জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। 18 মার্চ পূর্ব পাকিস্তান গভর্নর টিক্কা খান, পূর্ব পাকিস্তান সামরিক উপদেষ্টা রাফ ফরমান আলী ওর অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করে। 19 মার্চ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সেনাবাহিনী একটা পদাতিক বাহিনী, এখানে বাঙালি সৈন্যদেরকে বলে তোমরা অস্ত্র জমা দিয়ে ফেলো। কারণ পশ্চিম পাকিস্তানিরা চিন্তা করে যে যদি এখানে বাঙালিদের উপরে ক্র্যাকডাউন চালানো হয় তাহলে তো বাঙালি সৈন্যরা এখানের মধ্যে বিদ্রোহ করতে পারে। ওদেরকে বলা হয় তোমরা অস্ত্র দিয়ে ফেলো। বাঙালি সৈন্যরা এই দুর্বিসন্ধি বুঝতে পারে। তখন ওরা বলে যে ওরা অস্ত্র দিবে না। বাঙালি সৈন্যদের বিদ্রোহ দমনের জন্য পাকিস্তান ব্রিগেডের জাহাঙ্গীর নেতৃত্ব দেয়। কিন্তু গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের বীর সেনা জনগণ জনতার মধ্যে উত্তেজনা ছড়ায় পড়ে যে এখানে পশ্চিম পাকিস্তানের লোকজন ওরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদেরকে অস্ত্র জমা দিতে বলতেছে। তো জনগণ এদের সবাইকে আটকায় ফেলে এবং গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের বীর সেনা এবং জনতা প্রথম বিদ্রোহ করে। 23 মার্চ পাকিস্তান দিবসের পরিবর্তে আওয়ামী লীগ পালন করে প্রতিরোধ দিবস, এবং এই দিন বাংলা ঘরে ঘরে উত্তোলিত হয় জাতীয় পতাকা। সেজন্য 23 মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস। এবং এই দিন বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ তারিখে। এখানে খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে শেখ মুজিবুর রহমান আলোচনা চালায় গেলেন, উনি প্রাইম মিনিস্টার হবেন। সো প্রাইম মিনিস্টার হওয়ার যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, কিন্তু একটা সশস্ত্র যুদ্ধ যে শুরু হবে সবাই বুঝতেছিল। এই ব্যাপারে ওনার নিজস্ব কোনো প্ল্যান ছিল না। সব সম্ভাবনা উড়াই দিলেন উনি, যেরকম একটা সশস্ত্র যুদ্ধ হইতে পারে, ওরা ক্র্যাকডাউন চালাতে পারে, সব সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। কিন্তু ওনার নিজের কোনো এই রিলেটেড কোনো প্রস্তুতি নাই। তাজউদ্দিনরা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে হচ্ছে যে এটা প্ল্যান করা যায়, কিভাবে এটা ম্যানেজ করা যায়। এর মধ্যে 25শে মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উনি গোপনে ঢাকা ত্যাগ করে। তখনই আসলে নিশ্চিত হয়ে গেছে এরা একটা ক্র্যাকডাউন চালাবে, এবং মূলত ইয়াহিয়া খান এখান থেকে গেছে কনফার্ম হওয়ার পর এখানে ক্র্যাকডাউন শুরু হয়েছে। 25শে মার্চ সন্ধ্যার পর থেকে তাজউদ্দিন ছিল ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। উনি অনেক পিটাপিটি করতেছিল, শেখ মুজিবুর রহমানকে চাপ দিচ্ছিল যে আপনি আমাদের উপরে ক্র্যাকডাউন চালু হবে, আপনি এবং আমি সহ চলেন আমরা গোপন আস্তানে চলে যাই, কারণ আমাদেরকে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করার ছাড়া কোনো ওয়ে নাই। তা আমাদের নেতৃত্ব দেওয়া লাগবে এখানের মধ্যে, নাহলে কেমনে পরিচালিত হবে। অ্যাটলিস্ট আপনি কোনো একটা যদি না পারেন একটা স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান আপনি, তাহলে তো অন্তত বলেন যে আমি কি করবো এখানের মধ্যে। বা আপনাকে যদি অ্যারেস্ট করেন, ওনাকে অ্যারেস্ট করা হবে তো সবাই জানে, আপনি অ্যাটলিস্ট বলে যান যে আমরা কি করবো এখানের মধ্যে। শেখ মুজিবুর রহমান বললে তুমি উত্তেজিত হওয়ার দরকার নাই, কালকে হরতাল ডাকবো, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, তোমাকে এত টেনশন করার দরকার নাই। ওদিকে তোমার বেগম মুজিব উনি কাপড় চোপড় গোছাচ্ছিলেন, সুটকেস গোছাচ্ছিলেন আর কি, যে জন্য ওনাকে এই বলে অনেকে খোঁচায় যে ওনার সুটকেস গোছানোই থাকতো। এরকম একটা জাতি চরম একটা ক্রান্তিকালে এখন ওনার দরকার ছিল একটা লিডিং পজিশনে, কিন্তু এরকম স্বেচ্ছা আত্মসমর্পণ এটা পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। যে যুদ্ধ পরিচালনার জন্য ওনার উচিত হচ্ছে তাজউদ্দিনের সাথে কোথাও চলে যাওয়া, চলে গিয়ে যুদ্ধ পরিচালনা করা। উনি স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য কিন্তু রেডি হয়ে বসে থাকলেন। এটা সাপোর্টে কিছু যুক্তি আছে। সাপোর্টের যুক্তিটা হচ্ছে আনিসুল হকদের যুক্তি। আনিসুল হকদের যুক্তি এটা আম, আনিসুল হকদের যুক্তি হচ্ছে এরকম যে শেখ মুজিবুর রহমান চিন্তা করতেছিলেন যে ওনাকে যদি না পাওয়া যায় তাহলে বাঙালিদের উপরে চরম একটা ক্র্যাকডাউন করবে, ওনাকে যদি পাওয়া যায় তাহলে আর ক্র্যাকডাউন করবে না। অত সবাই জানে এখানে তাহলে 17 মার্চ যে এখানে যে এত অস্ত্র শস্ত্র আসছে, এদিকে চুম্মা খাওয়ার জন্য আনছে যে আসো তোমাদেরকে চুম্মা খাই অস্ত্র দিয়া, এই যে ওরা যুদ্ধ করার জন্য আনছে, আমাদের আমাদের মারার জন্য আনছে, সবাই বুঝতেছে। তো কে বুঝতেছে না।
এইটা আমার জন্য খুব দুঃখজনক ঘটনা, কারণ আমরা কোনো প্রস্তুতি নিই নাই। এই প্রস্তুতিবিহীন নিরস্ত্র বাঙালিদের উপরে 25শে মার্চ রাত 11:30 ওরা অপারেশন সার্চলাইট শুরু করে। ওদের প্ল্যান ছিল একযোগে এখানে মারা সাফ করে ফেলবো মোটামুটি। একযোগে পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ আক্রমণ চালানো হয়। লাশের উপর লাশ এখানের মধ্যে। এবং এই দিন রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। উনি আগে প্রস্তুতি নিয়ে রাখছিলেন গ্রেপ্তার হওয়ার জন্য। তো অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় 25শে মার্চ মধ্যরাতে নিরীহ বাঙালির উপর। আর ঢাকা শহরে সার্চলাইট অপারেশন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাওয়াফ ফরমান আলী। ঢাকা বাইরে ছিলেন খাদিম হোসেন রাজা। 17 সাল থেকে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হচ্ছে। এখন যারা মনে করে যে জিয়ার কোনো অবদান নাই, দেখো, নাহিদরা যদি এক দফা ঘোষণা যদি না দেয়, কোনোভাবে 71 সালে 24 এক না, দুইটা দুই রকম জিনিস। হ্যাঁ, দুই জিনিস, তারপর এক না, এটা রিলেট করার জন্য এক দফা যদি ঘোষণা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল, তাই না? যদিও দুইটা দুই রকম জিনিস। 71 তো অনেক বড় ক্যানভাসের জিনিস, হ্যাঁ, দুইটা অনেক কোনোভাবে তুলনীয় না দুইটা। এত অনেক বড় ক্যানভাস 71, হ্যাঁ, এটা একটা জাতির স্বাধীনতার সাথে রিলেটেড। 24 এটা গণঅভ্যুত্থান, বিপ্লব বলতে পারি। কেউ যদি বিপ্লবের জন্য আগে কিছু প্ল্যান থাকে, সে অর্থে এটাকে বিপ্লব বলা যাবে না, এটা গণঅভ্যুত্থান। বিপ্লবের আগে থেকে কিছু প্ল্যান থাকে, তুমি এরপরে কি করবা, কি করবো, নতুন রাষ্ট্র কেমনে কি করবা না করবা। 24 এরকম কিছু ছিল না, সেই জন্য বিপ্লব না বলে গণঅভ্যুত্থান বলা হয়, আপরাইজিং বলা হয়। তাইলে এখানে আওয়ামী লীগ নেতারা গেল পালায়া, তারা চলে গেল ইন্ডিয়ায়। শেখ মুজিবুর রহমান আগে থেকে রেডি হয়েছিলেন আত্মসমর্পণ করার জন্য। পাকিস্তানি সেনারা নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো শুরু করলো, মায়া সাফ করে ফেলতেছে এখানের মধ্যে। মানে দিশেহারা, কি করবে মানুষজন, কার কথা শুনবে মানুষজন, কি করবে মানুষজন, কি করা উচিত? 71 সালে 25 মার্চ দিবাগত রাত, অথবা 26 মার্চ প্রথম প্রহরে রাত 1টা থেকে 1:30টার মধ্যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। যে ইনসিডেন্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এখন দেখো, মানুষ কেন লড়াই করবে, কেন মানুষ ফাইট করবে? তার জন্য তো কেউ দিক নির্দেশনা দেওয়া লাগবে, একটা ঘোষণা লাগবে। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তখন আওয়ামী লীগের চট্টগ্রামের নেতারা যারা ছিল, ওনারা চিন্তা করলো স্বাধীনতা ঘোষণাটা দিয়ে দিতে হবে, মানুষ কি করবে। ওনারা তখন একজন অফিসার খুঁজতেছিল, আর্মির অফিসার। কারণ অফিসারের মুখ থেকে যদি ঘোষণা দেওয়া যায়, দেখো 24-এর কোনো অভ্যুত্থানে কিন্তু মানুষজন আর্মির দিকে তাকায় ছিল, আর্মি কি বলে। তাহলে পাকিস্তান আর্মির কোনো সদস্য, জিয়া রহমান তো পাকিস্তান আর্মিতে চাকরি করতেছিলেন, তাহলে আর্মির কোনো সদস্য যদি ঘোষণা দেয়, মানুষ এটাকে খুবই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে। এবং কে দিবে, এটা তো কেউ সাহস করবে না, কে দিবে। আর সাধারণত ঘোষণা দেওয়া মানেই তো হচ্ছে যে তাকে ঝুলাই দিবে। যেই কারণে তাজউদ্দিন শেখ মুজিবকে রাজি করে দিতে পারে নাই, আমি যদি ঘোষণা দিই ওরা আমাকে ঝুলাই দিবে, তাহলে কোনো প্রমাণ রাখা যাবে না এরকম। তাহলে এটা তো খুবই কঠিন একটা ব্যাপার। সাধারণত ঘোষণা দিলেই তো ওরা ঝুলাই দিবে, কারণ যে যুদ্ধে হারা যায়, হারা যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। হারা গেলে তো তখন তার নির্ঘাত ফাঁসি, এবং সামরিক আইনে তার নির্ঘাত ফাঁসি। তাহলে এটা ভীষণ সাহসের একটা ব্যাপার। তোমার একজন জুনিয়র অফিসার পেলো, তার নাম মেজর জিয়াউর রহমান, যে প্রচন্ড সাহসী, সে প্রচন্ড সাহসী ব্যক্তি। তার যে ইউনিট, তার ইউনিটের যে বসকে ঘিরে ফেললো, বললেন উই রিভল্ট। এই যে উই রিভল্ট বলার মতো সাহস ওনার ছিল, এবং তার বসকে গ্রেফতার করে ফেলছে। তার বস ছিল পশ্চিম পাকিস্তানি। এরকম সাহস একজন লোককে নিয়ে আসা হলো স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। উনি ঘোষণা দিলেন যে আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। তাহলে স্বাধীন করার জন্য আপনাদেরকে এখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই ঘোষণা যখন দেওয়া হইলো, তখন দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অবিসংবাদিতভাবে দেশের প্রধান নেতা, কারণ ওনার নেতৃত্বে বাঙালি এক হয়েছে। তাইলে প্রথমে জিয়া রহমান নিজ নামে ঘোষণা দেয়। তাহলে মানুষজন, যদি শেখ মুজিবুর রহমানের মতামত যদি এখানে না বলা হয়, তাহলে মানুষজন এটাকে অত ওইভাবে অ্যাকসেপ্ট না করতে পারে। 27 মার্চ পরদিন মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা পাঠ করেন, যে আমি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছি। তাহলে মানুষজন একটা দিশা পাইলো, কি করবে মানুষজন এখন? মানুষজনকে দিশা পাওয়া লাগবে। তা রেডিওতে মানুষ যখন শুনে যে একজন, বারবার এটা বাঁচতেছিল, একজন সেনাবাহিনীর একজন সদস্য, একজন মেজর সাধারণ ঘোষণা দিচ্ছে, তাহলে তো আর বসে থাকা যাবে না। এখন যার যা কিছু আছে আমাদেরকে এখন আন্দোলনে ঝাঁপায় পড়তে হবে। যার যা কিছু আছে, হয়তো অস্ত্র নাই, মরিচের গুঁড়ো তো তোমার কাছে আছে, তো মরিচের গুঁড়ো দিয়ে হলেও তুমি হচ্ছে তুমি যুদ্ধ নামে যেতে হবে। না, এটা ট্রু, আমাদের সন্দীপে ওখানে যখন পাকিস্তানিরা আসবে এরকম মানে শুনতেছিল, তো মানুষ মরিচের গুঁড়ো দিয়ে নাকি রাস্তা নেমে গেছে, ওরা আসলে মরিচের গুঁড়ো মারা দিব। মানে মানুষ বুঝতেছিল না যে বুলেটের মুখে মরিচের গুঁড়ো যে আসলে এটা কোনো কাজ করে না, তাও তো সে সাহস করছে, মরিচের গুঁড়ো মারা দিব ওরা আসলে। এই যে সাহস করা এটা, তাহলে মানুষজন চিন্তা করলে এখন আমাদের আর কোনো পথ নাই। ওরা আমাদের লোক মারে ফেলছে, এখন ওদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে ছাড়া আমাদের আর কোনো পথ নাই। আমরা একদম ক্লাসের শেষ স্লাইডটা, যেখানে বসে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা পাঠ করেন, সেই সেন্টার নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এটা প্রতিষ্ঠিত হয় 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে। অষ্টম বেঙ্গল রেজিমেন্ট এটা প্রতিষ্ঠা করে। আর এটা কয়েকদিন মাত্র সাস্টেন করছিল। 30 মার্চ 1971 সালে পাকিস্তান বিমান বাহিনী গোলাবর্ষণ করে এটাকে বন্ধ করে দেয়। পরবর্তীতে কলকাতার বালিগঞ্জ থেকে এই বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয় আবার। এখানে নারী শিল্পী ছিলেন প্রথম নারী শিল্পী নমিতা ঘোষ। পত্রিকা পাঠ করতেন বেলাল আহমেদ। আর এখানে চরমপত্র সিরিজটা ছিল এখানে তো জনপ্রিয় একটা সিরিজ। এই চরমপত্র সিরিজটার পরিকল্পনাকারী আব্দুল মান্নান। এই চরমপত্র সিরিজটায় ঢাকায় ভাষায় স্ক্রিপ্ট লেখা এবং উপস্থাপন করেন এম আর আক্তার মুকুল। তো এখানের মধ্যে কথিকা পাঠ করেন এম আর আক্তার মুকুল নিজেই। আর এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সব জনপ্রিয় অনুষ্ঠান যেটা ছিল সেটা চরমপত্র পাঠ এবং জল্লাদের দরবার। এই জল্লাদের দরবার অনুষ্ঠানে ইয়াহিয়া খানকে ব্যঙ্গ করে তোমার চরিত্র নির্মাণ করা হয় কেল্লা ফতে আলী খান। এই চরিত্রের মাধ্যমে তাকে ব্যঙ্গ করা হয়। পৃথিবীর যে কোনো দুটি, যে দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, এটা হচ্ছে যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আর 26শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1980 সালে। মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।